আচ্ছা, এখন আমরা একটা নতুন জিনিস পড়বো। আগের কিছু ফাংশন নিয়ে ডিসকাস করেছি, আরো ফাংশন নিয়ে কিছু অঙ্ক করবো আজকে। তারপর নতুন জিনিসে চলে যাব। তার আগে একটা জিনিস পড়তে মাল্টিভ্যালুড ফাংশন আমরা আগের দিন পড়েছিলাম। যে কমপ্লেক্স অ্যানালিসিস দেখা যায় মাল্টিভ্যালুড ফাংশন। মানে আমাদের মাল্টিভ্যালুড কথা মানে হচ্ছে y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু সামথিং। x এর একটা ভ্যালুর জন্য y এর একটাই ভ্যালু পাওয়া যায়। আমরা সেরকমই দেখেছি সারা জীবন ধরে। বাট কমপ্লেক্স অ্যানালিসিস দেখা যাচ্ছে x এর একটা ভ্যালুর জন্য y এর ডিফারেন্ট ভ্যালু পাওয়া যাবে। এখানে x বলবেন, এখানে হচ্ছে ওমেগা ইকুয়াল টু f অফ z। z এর একটা পার্টিকুলার ভ্যালু, একটা ভ্যালুর জন্য ওমেগার মোর দেন 1 ভ্যালু পাওয়া যেতে পারে। যদি পাওয়া যায় তখন বলে মাল্টিভ্যালুড ফাংশন, যদি পাওয়া না যায় একটাই ভ্যালু হয় তখন সিঙ্গেল ভ্যালুড ফাংশন। এবার মাল্টিভ্যালুড ফাংশনে একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস হবে, যে ব্রাঞ্চ হবে। একটা ব্রাঞ্চে একটা ভ্যালু হবে। মানে এই ব্রাঞ্চে যেমন গাছের ব্রাঞ্চ কথাটা কোথা থেকে এসছে, মানে একটা ট্রি এর ব্রাঞ্চ থাকে। এই ব্রাঞ্চ একটা সাইড লেফট সাইড বিভিন্ন রকম ব্রাঞ্চ থাকে। সেরকম এখানেও যে z একটা পার্টিকুলার ভ্যালু, সেটা কোন রেঞ্জে রয়েছে সেই রেঞ্জের উপর ডিপেন্ড করে আরেকটা ডিফারেন্ট ভ্যালু হয়ে যাবে। কথা বুঝতে পারলে? পার্টিকুলার রেঞ্জ যদি থাকে জেডটা ব্রাঞ্চ, বাট ব্রাঞ্চ বলবো, সেই ব্রাঞ্চে থাকলে ওটা একটা ভ্যালু আসবে, অন্য একটা ব্রাঞ্চে থাকলে আলাদা ভ্যালু আসবে, অন্য একটা ব্রাঞ্চে থাকলে আলাদা ভ্যালু আসবে। নাও হাউ উইল ডিফাইন দ্য ব্রাঞ্চ? কি করে ব্রাঞ্চে রয়েছে একই ভ্যালু জেড আবার কি করে থাকবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রথম একটা এক্সাম্পল বোঝার চেষ্টা করি, তারপর আমরা ডিফাইন করব। নরমালি ডেফিনেশন কাকে বলে এক্সামে এগুলো জিজ্ঞেস করে না, এগুলো অঙ্কই আসে, কনসেপচুয়াল কাজে লাগবে। আচ্ছা, অথবা একটা এক্সাম্পল নিয়ে স্টার্ট করা যাক। একটা এক্সাম্পল নিয়ে স্টার্ট করব। উই কনসিডার এ ফাংশন। ধরো একটা এক্সারসাইজ নিয়ে স্টার্ট করছি। উই কনসিডার এ ফাংশন। উই কনসিডার এ ফাংশন ওমেগা ইকুয়াল টু এফ অফ জেড। আমি বলেছিলাম আমরা যেমন নর্মাল ভাবে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স হয়, আমরা কমপ্লেক্স অ্যানালিসিস ধরি ওমেগা ইকুয়াল টু এফ অফ জেড। ওমেগা না অন্য কিছু দেওয়া যেতে পারে, বাট ওমেগা দিয়ে আমি নর্মালি লিখি। দিস ইকুয়াল টু ফাংশনটা হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ। জেড টু দি পাওয়ার হাফ, আগের দিন বলেছিলাম জেড টু দি পাওয়ার হাফ মাল্টিভ্যালুড ফাংশন, বাট জেড স্কয়ার সিঙ্গল ভ্যালুড ফাংশন। এবার আমরা দেখবো এটা কিভাবে কিরকম হচ্ছে। উই কনসিডার এ ফাংশন দিস। এবার এই ফাংশনটা মাল্টিভ্যালুড ফাংশন আমরা একটা বলেছি, বাট কি করে মাল্টিভ্যালুড ফাংশন হচ্ছে, কোথায় হচ্ছে, কখন হবে, সেটা আমরা দেখার চেষ্টা করছি। আচ্ছা, এই ফাংশনটাকে আমরা ড্র করি। ইন জেনারেল ভাবে একটা ফাংশনটাকে ড্র করি। এদিকে এ হচ্ছে রিয়াল এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ইমাজিনারি ওয়াই অ্যাক্সিস। রিয়াল এক্সিস ওয়াই অ্যাক্সিস। এবার ধরে নাও এই যে কোনো একটা কন্ট্যুর বরাবর এখানে ফাংশনটা লাই করছে। বুঝতে পারলে? যে কোনো কন্ট্যুর, আরবিটারি একটা কন্ট্যুর বরাবর ফাংশনটা লাই করছে। মেবি আরবিটারি যে কোনো রকম একটা কন্ট্যুর ভাবতে পারো। নাও এই একটা পয়েন্ট রয়েছে, এই একটা পয়েন্ট, এই এ পয়েন্টে, এই একটা পয়েন্ট, এই পয়েন্টে আমরা এটাকে পোলার ইকুয়েশন হিসেবে লিখবো। এটাকে পোলার ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। এটাকে পোলার ইকুয়েশন, যদি পোলার ইকুয়েশন রিপ্রেজেন্ট করি তাহলে a ইকুয়াল টু একটা থিটা থাকবে, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু থিটা 1 বললাম। দ্যাট ইজ এই পয়েন্টে যাবে থিটা ইকুয়াল টু থিটা 1 এন্ড করেসপন্ডিং রেডিয়াস রয়েছে, সেই রেডিয়াসে ডিফারেন্ট ভ্যালু, ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট ভ্যালু হবে। ইচ এন্ড এভরি পয়েন্ট ইজ ডিফাইন্ড এজ দুটো ভেরিয়েবল থাকবে, একটা এক্স ওয়াই দিয়ে ডিফাইন করতে পারি, অথবা আমরা পোলার ফর্মে আর এন্ড থিটা দিয়ে ডিফাইন করতে পারি। যদি এই পয়েন্টটাকে ডিফাইন করেছি আর একটা পার্টিকুলার আর এন্ড থিটা ইকুয়াল টু থিটা 1। আচ্ছা, এটা আমরা এই অ্যাক্সিসটাকে ও বি নাম দিয়েছি। এটা ও বি অ্যাক্সিস নাম দিলাম। আচ্ছা, যাই হোক, বি কেন নাম দিয়েছি পরে বুঝতে পারবো। আচ্ছা, এবার আমাদের ইন পোলার ফর্ম উই হ্যাভ, ইন পোলার ফর্ম z ইকুয়াল টু r টু দি পাওয়ার আই থিটা। আমরা এটা দেখেছি, z ইকুয়াল টু দি পাওয়ার আই থিটা হবে। z ইকুয়াল টু r টু দি পাওয়ার আই থিটা হয়। এটা হচ্ছে পোলার ফর্ম অফ কমপ্লেক্স, এনি কমপ্লেক্স নাম্বার z। এবার আবার z এর ফাংশন আমরা বের করছি। নাও hence function omega equal to, omega কি দেওয়া হয়েছে, z to the power half, z to the power half, z to the power half কত হবে, z to the power half equal to, আমরা ডিরেক্ট বসিয়ে রুট ওভার r e to the power i theta by 2, রুট করে দিলে এরকম আসবে। এবার আমরা যদি ইউজ করি থিটা ইকুয়াল থিটা r, থিটা at থিটা ইকুয়াল টু থিটা 1 মানে এই পয়েন্টের জন্য, বুঝতে পারলে? at থিটা ইকুয়াল থিটা 1, সেই ভ্যালুটা আমরা ধরে নিচ্ছি ওমেগা 1 বললাম। ওমেগা 1 ইকুয়াল টু কত হবে, রুট ওভার অফ r, এই করেসপন্ডিং r a দিয়ে দিলাম, কারণ করেসপন্ডিং r টা হচ্ছে r a, সাফিক্স r a দিলাম, বা শুধু r দিলেও হয়, e টু দি পাওয়ার i থিটা 1 বাই 2, এটা একটা ভ্যালু হলো। আচ্ছা, এবার আফটার এ কমপ্লিট রোটেশন আমরা লিখবো, এবার আফটার এ কমপ্লিট রোটেশন
আফটার এ কমপ্লিট রোটেশন, মানে থিটা চেঞ্জ করে করে আমরা একবার ঘুরে এখানে আসতে পারি। কমপ্লিট রোটেশন মানে 2 পাই অ্যাঙ্গেলে ঘুরতে হবে। লিখবো আফটার এ কমপ্লিট রোটেশন, কমপ্লিট রোটেশন, আফটার এ কমপ্লিট রোটেশন দ্যাট ইজ থিটা হয়ে যাবে তখন থিটা ইকুয়াল টু থিটা 1 প্লাস 2 পাই। কমপ্লিট রোটেশন মানে হচ্ছে যেখানে তুমি স্টার্ট করেছিলে তুমি আবার সেখানে ফিরে এলে। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটা আমরা জানি পজিটিভ সেন্স, আর ক্লকওয়াইজ নেগেটিভ সেন্স। তাহলে পজিটিভ দিকে তুমি ঘুরে এখান থেকে স্টার্ট করে আবার এই কন্ট্রোল বরাবর ঘুরে ঘুরে এখানে আবার ফিরে এলে। তা থিটা ইকুয়াল টু কি হলো থিটা 1 প্লাস থিটা 2 পাই। ঠিক আছে, তাহলে তখন কি হবে, তখন আমরা ওমেগাটা সে ওমেগা 2 বলছি, সেটাকে ওমেগা 2 ইকুয়াল টু কি হবে রুট ওভার অফ আর এ, সেমি থাকবে আর এ, ই টু দি পাওয়ার আই থিটা 1 প্লাস 2 পাই ডিভাইড বাই 2, এটা হয়ে যাবে। থিটা উইল বি থিটা 1 প্লাস 2 পাই। আচ্ছা, থিটা 1 প্লাস 2 পাই হলে এটা আমরা লিখতে পারি আর এ তার রুট ই টু দি পাওয়ার আই থিটা 1 বাই 2 ই টু দি পাওয়ার আই পাই, তাহলে ই টু দি পাওয়ার আই পাই, ই টু দি পাওয়ার আই পাই মানে অলার্স ইকুয়েশন ইউজ করলে cos অফ পাই প্লাস আই sin পাই। cos অফ পাই মানে -1, তাহলে সামনে একটা মাইনাস চলে আসবে, এই সামনে মাইনাস ই টু দি পাওয়ার আই থিটা 1 বাই 2। এবার তাকিয়ে দেখো এই যে কোয়ান্টিটি এলো মাইনাস ভ্যালু এলো, এটা যদি 5 হয় সামহাউ ক্যালকুলেশন করে যদি 5 হয় এই কোয়ান্টিটি ওমেগা 1, এটা হচ্ছে -5, এটা ডিফারেন্ট ভ্যালু। দেখো ওমেগার ডিফারেন্ট দুটো ভ্যালু পাওয়া গেল। এটা হচ্ছে নাম দিয়েছি ওমেগা 1, এটাকে নাম দিয়েছি ওমেগা 1, এটাকে নাম দিলাম ওমেগা 2। দিস হচ্ছে আমাদের ওমেগা 2, ওমেগা 1 ওমেগা 2 দুটো ডিফারেন্ট ভ্যালু। বাট দেখো এই ডিফারেন্ট ভ্যালুটা সেম পয়েন্টেই হয়েছে, সেম পয়েন্টে হয়েছে, এবং সেম পয়েন্টে মানে আমরা জেড যে ভ্যালুটা কনসিডার করেছি সেটা কিন্তু একই জিনিস ভ্যালু। এই পয়েন্টে আমরা এটাকে থিটা 1 আর এ আর থিটা 1 ভাবতে পারি, ওই পয়েন্টটাকে আমরা ভাবতে পারি আর এ এন্ড থিটা 1 প্লাস 2 পাই ভাবতে পারি, 3 পাই 4 পাই ভাবতে পারি, আবার 6 পাই ভাবতে পারি। এবার দেখা যাক পরের ভ্যালুটা কি হয়। তাহলে উই গট দ্য ডিফারেন্ট ভ্যালু, সো উই গট, এখানে লিখবো উই গট, আমি নেক্সট চেক করো নাও থিটা ইকুয়াল টু নেক্সট থিটা ইকুয়াল থিটা 1 প্লাস 4 পাই, এই একবার ঘুরে এলে 2 পাই হয়, আবার ঘুরে এলে 2 পাই হয়, তাহলে 4 পাই মানে সেম পয়েন্টে চলে এলাম। তখন দেখি ওমেগা কি দাঁড়াচ্ছে, দিস ওমেগা ইকুয়াল টু, দেখি ভ্যালুটা কি হয়, তারপর আমরা নাম দেব ওমেগা ইকুয়াল টু হয়ে যাবে ই টু দি পাওয়ার রুট ওভার অফ আর এ ই টু দি পাওয়ার আই থিটা প্লাস 4 পাই ডিভাইড বাই 2 থিটা 1 প্লাস ডিভাইড বাই 4 পাই ডিভাইড বাই 2। এবার কথা হচ্ছে দেখো এখানে হয় ই টু দি পাওয়ার রুট ওভার অফ আর এ ই টু দি পাওয়ার আই থিটা 1 বাই 2, এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার আই 2 পাই 4 পাই ডিভাইড বাই 2 2 পাই 2 পাই, এখানে যদি আমরা 2 পাই ইউজ করি আই 2 পাই মানে cos অফ 2 পাই প্লাস আই sin পাই, 2 পাই মানে cos অফ 2 পাই মানে 1, আর sin মানে 0 হয়ে যাবে, তাহলে এটা 1 হয়ে যাবে, তার মানে এটা পজিটিভ ভ্যালু, দ্যাট ইজ ইউ আর গেটিং এগেইন ওমেগা 1। তাহলে ওমেগা 1টা ফিরে পেলাম, এটাই পাওয়া উচিত, একই ভ্যালু বারবার আসবে, একই পয়েন্টে হলে একই ভ্যালু বারবার আসবে, কিন্তু এখানে দেখো একই ভ্যালু বারবার আসেনি, দুটো ভ্যালু বারবার রোট করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টে যদি ডিরেক্টলি আমরা এখানে গিয়ে যাই থিটা ইকুয়াল থিটা 1 আর ইউজ করলে তখন পাচ্ছি ওমেগা 1, থিটা ইকুয়াল টু 2 পাই প্লাস থিটা 1 বসালে পাচ্ছি ডিফারেন্ট ওমেগা 2, বাট 4 পাই বসালে থিটা 1 প্লাস 4 পাই বসালে পাচ্ছি এটা সেম ওমেগা 1। আবার যদি 4 পাই বলে 6 পাই বসিয়ে দিই দেখবো ওমেগা 2 পাবে, তাহলে ওমেগা 1 ওমেগা 2 ডিফারেন্ট দুটো ভ্যালু সবসময় পাচ্ছি। এবার এই দুটো ভ্যালু পাওয়ার জন্য আমরা দেখো দুটো ভ্যালু পাচ্ছি বলে দুটো রিজিয়নে পাচ্ছি, এটাকে বলবো আমরা মাল্টিভ্যালুড ফাংশন বললাম, বোঝা গেল। এবার এটাকে ব্রাঞ্চ বলবো, কাকে বলবো ব্রাঞ্চটাকে ডিফাইন করব আমরা এরকম ভাবে, এই থিটা 1টা আমরা আরবিট্রারি পয়েন্টে নিয়েছি, থিটা 1টা সিম্পলিসিটির জন্য আমরা থিটা 1 0 নিতে পারি, থিটা 1 0 ডিগ্রি নিতে পারি, তাহলে এই ও বি বরাবর লাইন হলো, থিটা 1 থিটা 1 নিলেই এ ও বরাবর লাইন, তো এটাকে যে কোনো জায়গায় আমরা রাখতে পারি, এই জিনিসটাকে এই পয়েন্টটাকে আমি যে কোনো জায়গায় শিফট করাতে পারি। তাহলে আমরা এইভাবে ব্যাপারটা দেখতে পারি, যদি স্কেল করি যদি, তাহলে আমরা একটু লিখবো এভাবে, এটা তোমাদের লেখা হলো। নেক্সট আমরা একটু ব্রাঞ্চ ব্যাপারটাকে ডিফাইন করার জন্য ব্রাঞ্চ কাকে বলবো সেটা লেখার জন্য লিখতে হবে। ব্রাঞ্চ পয়েন্ট কি হবে বা এই ধরনের কোশ্চেন আসা মানে একটু লিখতে হবে, জাস্ট পিওর ম্যাথমেটিক্স না, একটু লেখারও রয়েছে। সো ইফ, এখানে লিখবো সো ইফ 0 লেস থিটা লেস 2 পাই, 0 থেকে 2 পাই অবধি হয়, 0 থেকে 2 পাই মানে আমরা 0 থেকে স্টার্ট করে আবার 2 পাই এলাম, মানে 0 থেকে যদি এই পয়েন্টটা স্টার্ট করি সে আমরা স্কেল করতে পারি, থিটা 1টাকে 0 ধরতে পারি, তাহলে আমরা লিখবো, বা থিটা 1 তুমি লিখতে পারো এখানে থিটা 1 থিটা লেস ইকুয়াল 2 পাই প্লাস থিটা 1 একই জিনিস।
we are on one branch of multi-valued function. We are one branch of the multi-valued function. মাল্টিভ্যালুড ফাংশন, তাহলে আমরা মাল্টিভ্যালুড ফাংশনে একটা পার্টিকুলার ব্রাঞ্চে রয়েছি। যদি আমরা থিটাটাকে থাকি 0 থেকে 2 পাই থাকি, বুঝতে পারলে একটা ব্রাঞ্চে রয়েছে। হলো ফাংশন z টু দি পাওয়ার হাফ, z টু দি পাওয়ার হাফ এই ফাংশনের জন্য। অন্য ফাংশন অন্য জায়গায় মাল্টিভ্যালুড ফাংশন অন্য জায়গায় অন্য কিছু আসতে পারে। and 2 পাই less than theta less than 4 পাই, 2 পাই থেকে 4 পাই is another branch, is another branch. অন্য একটা ব্রাঞ্চ। তাহলে এটা ভ্যালু তাহলে আমরা যদি 0 থেকে 2 পাই থাকি তাহলে একটা পাচ্ছি, 0 থেকে 2 পাই থিটা থাকি তাহলে থিটার এই পার্টিকুলার ভ্যালুর জন্য আমরা একটা ওমেগা 1 পাবো, আবার 2 পাই থেকে 4 পাই মানে আরেকটা ভ্যালু পাবো। তাহলে এই যে রেঞ্জ অফ থিটাটা হচ্ছে এটা একটা ব্রাঞ্চ বলবো এটাকে। এর দুটো আলাদা ব্রাঞ্চ বলে ডিফাইন করলাম। এবারে এখানে দেখবো যে একটা লাইন ডিফাইন করছি, যে লাইনটা যে লাইনটার মধ্যে এই ব্রাঞ্চটা সেপারেট করছে। মানে এই বরাবর এই লাইন বরাবর ধরো ওবি একটা লাইন, ধরো ওবি বা ওএ, এই লাইন রেসপেক্ট আমরা যদি এরকম লিখি তাহলে ওবি, আর যদি এটা লিখি থিটা 1 প্লাস আরেকভাবে লিখতে পারি এটাকে থিটা 1 লেস ইকুয়াল টু থিটা লেস ইকুয়াল টু 2 পাই প্লাস থিটা 1, মানে থিটা 1টাকে আমরা ধরেছি, তখন থিটা 1টাকে এখানে 0 ধরেছি। এরকম হওয়া মানে হচ্ছে ওএ ইম্পর্টেন্ট, ওএ থেকে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে ওই লাইনের আগে বা পরে, মানে ওএ লাইনটা সেপারেট করে দিচ্ছে। আর এরকম করে ধরা মানে ওবি লাইনটা এরকম করে ধরেছি মানে হচ্ছে ওবি লাইনটার মধ্যে আবার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, মানে 0 থেকে শুরু করে 2 পাই অবধি এলো, তারপর আবার এখান থেকে 2 পাই থেকে চেঞ্জ হয়ে গেলো। তাহলে এই ওবি লাইনটার মধ্যে অ্যাঙ্গেলটা যখন সেপারেট হচ্ছে, চেঞ্জ করছে, তখনই ব্রাঞ্চ নতুন ব্রাঞ্চগুলো তৈরি হচ্ছে। এখানে বলা হয় ওটাকে বলা হবে ব্রাঞ্চ লাইন। Here OB is branch line. Here OB is the branch line. এই ব্রাঞ্চ লাইন এটাকে ব্রাঞ্চ লাইন বলবে, or branch line or branch cut or branch cut। কেন এই জন্য এই ব্রাঞ্চটাকে কাট করে দেন, দুটো ব্রাঞ্চকে আলাদা করে, দ্যাট মিন্স ব্রাঞ্চকে কাট করেছে। এই ওবি লাইনটা যেন সেপারেট করেছে, আগে পরে করেছে, এটা ব্রাঞ্চ কাট। এমন যে পয়েন্টটা ফিক্সড পয়েন্ট থাকে, সমস্ত ব্রাঞ্চের জন্য যে পয়েন্টটা ফিক্সড পয়েন্ট থাকে, একটা পয়েন্ট ফিক্স থাকে, সেই পয়েন্টটা হলো ব্রাঞ্চ পয়েন্ট। তাহলে এখানে হচ্ছে আমাদের ও and O is the branch point। যে পয়েন্টটা কমন পয়েন্ট থাকবে ব্রাঞ্চের জন্য, সবসময় সমস্ত ব্রাঞ্চের জন্য কমন পয়েন্ট থাকবে, ও পয়েন্টটা দেখো কমন পয়েন্ট, এটাকে বলবে তুমি ব্রাঞ্চ পয়েন্ট। তাহলে এখানে শিখলাম ব্রাঞ্চে, শিখলাম মাল্টিভ্যালুড ফাংশন মানে একটা ব্রাঞ্চের জন্য একটা ভ্যালু আসবে, বুঝতে পারলে? একটা ব্রাঞ্চের জন্য একটা ভ্যালু আসবে। মাল্টিভ্যালুড ফাংশন এটা কিছু প্রপার্টি, এটা হলো ব্রাঞ্চ বলে, সেই ব্রাঞ্চটা এক্সাম্পল নিয়ে ওটা বুঝতে পারলাম। আর যে লাইন বা একটা লাইন ব্রাঞ্চটাকে সেপারেট করতে পারে, যে লাইনটা থেকে আগে বা পরে তুমি ব্রাঞ্চটা আলাদা হবে, তাকে বলা হয় ব্রাঞ্চ লাইন। আর যে পয়েন্টটা কমন থাকবে সেই পয়েন্টটা হলো ব্রাঞ্চ পয়েন্ট। এবার ম্যাথামেটিক্যাল ডেফিনেশন রয়েছে বইতে, সমস্ত বইতে লেখা আছে। আমি এটা একটু নোট মতো দেবো, কারণ এখানে লেখা রয়েছে বলে নোটটা দেবো, তুমি খাতায় লিখে রাখবে। বাট হোয়াট ইজ ব্রাঞ্চ লাইন, হোয়াট ইজ ব্রাঞ্চ কাট ডিফাইন করে এক্সাম নরমালি কোশ্চেন আসে না, আসতেও পারে, সেক্ষেত্রে ওই একটু ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। হ্যাঁ, এই ব্রাঞ্চে যেভাবে লিখে দেখবে, এ ব্রাঞ্চ অফ এ মাল্টিভ্যালুড ফাংশন fz is any single valued function capital FZ that is analytic in some domain at each point of z of for which f of z is one of the value of f of z। মানে এই সমস্ত কথাগুলি আমরা যেটা অঙ্ক করে বোঝালাম সেটা কি ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলেছে, ডিফাইন ভ্যালু পাচ্ছি, সেই ভ্যালুটাকে একটা ব্রাঞ্চ বলছে। ব্রাঞ্চ কাট কাকে বলে? ব্রাঞ্চ লাইন। A branch cut is a portion of a line or a curve that is introduced in order to define a branch of a multivalued function। তাহলে একটা ব্রাঞ্চকে ডিফাইন করার জন্য একটা লাইন বা কার্ভ ডিফাইন করছি, সেটাই হচ্ছে ব্রাঞ্চ কাট বলবে। আর যেটা কমন থাকবে সেটা ব্রাঞ্চ পয়েন্ট বলে। আমরা যদি এখানে দেখো ট্রু ভ্যালু অর্থাৎ দুটো ব্রাঞ্চ রয়েছে এখানে। এবার যদি লগারিদম ফাংশন নিয়ে আমরা ডিল করি, আগের দিন লগারিদম ফাংশন নিয়ে ডিল করেছি, তখন দেখেছি কে এর ভ্যালুটা 0 থেকে ইনফিনিটি অবধি বাড়তে পারে, 0 থেকে 1 2 করে ইনফিনিটি অবধি আসতে পারে। কে এর একটা করে ভ্যালু নেবো, একটা করে থিটা প্লাস 2 পাই, থিটা প্লাস 0, তা থিটা বাই 2 পাই, থিটা বাই 4 পাই, থিটা বাই 6 পাই আসবে, কতদূর আসবে? আপ টু ইনফিনিটি আসতে পারে কে এর ভ্যালু। তখন এটা বলবে ইনফিনিটলি ব্রাঞ্চেস ভ্যালু। তা লগ হচ্ছে, তাহলে এখানে একটা এক্সাম্পল হচ্ছে এই ওমেগা √z, এটা
মাল্টিপল ফাংশন, টু ব্রাঞ্চেস ফাংশন। আর ধরো ln z, এটা একটা মাল্টিপল ফাংশন, ওমেগা ইকুয়াল টু ln z, এটা হচ্ছে ইনফাইনাইট ব্রাঞ্চ রয়েছে, মানে এক একটা ব্রাঞ্চে আলাদা আলাদা ভ্যালু দেবে, ইনফাইনাইট ব্রাঞ্চ। এই ব্রাঞ্চের একটা দেখবে নোটে আমি করে দিয়েছি, বেশি এগুলো কোশ্চেন বেশি আসে না বলে আর এগুলো নিয়ে বেশি করছি না, একটা দুটো কনসেপ্ট থাকলেই হবে। চলো এবার আমরা কিছু অঙ্ক করা যাক। ব্রাঞ্চের কনসেপ্ট আমরা শিখে নিলাম। থেকে বইতে অনেক কিছু লিখেছে এসব, ম্যাথামেটিক্স অনার্সে এগুলো ডিটেলস আরও আসে, আমাদের ম্যাথামেটিক্স অনার্স নয় বলে এগুলো অত ডিটেলস আসে না। হয়তো কখনো 2 মার্কসের একটা কোশ্চেন এক্সামে আসতে পারে, হয়তো 5 ইয়ার্সে এক বছর আসে, একটা ব্রাঞ্চ কার্ড কাকে এটা দেখাতে বলবে, ব্রাঞ্চ কার্ড দেখাও। ফাইন্ড দ্য রুট অফ ইকুয়েশন, একটা রুটের ইকুয়েশন থাকতে পারে। এক্সারসাইজ আজকের জন্য এক্সারসাইজ আগে কত ছিল জানি ভুলে গেছি, আমার নোটে দেখুন 12 স্টার্ট করছি। ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন, ফাইন্ড, এটা একটা অঙ্ক, ফাইন্ড দ্য রুট of the equation log of z equal to I pi by 2, এটা হচ্ছে মাল্টিপল ফাংশন। মাল্টিপল ফাংশন বলে মাল্টিপল ফাংশন ব্রাঞ্চ পড়লাম, তারপরে এটা আমরা ভ্যালু বের করে রুট বের করার চেষ্টা করব, এদের কত রুট হয়। ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন দিস। বেসিক্যালি রুট মানে হচ্ছে কোন ভ্যালুর জন্য ইকুয়েশন স্যাটিসফাই করে, সেটা হচ্ছে রুট মেইনলি। বুঝলেন কথাটা? যেমন আমরা একটা রুট মানে বুঝি দাও, আর ইকুয়েশন হচ্ছে x² - 2x + 1 = 0। এবার x এর কোন ভ্যালুর জন্য ইকুয়েশন স্যাটিসফাই করে, দ্যাট ইজ দ্য রুট। এটাই বাংলা, এটাই আমরা শিখেছি সেরকম ব্যাপারটা। এই ইকুয়েশন কার জন্য স্যাটিসফাই করে, দ্যাট ইজ দ্য রুট, z এর কোন ভ্যালুর জন্য। z একটা কমপ্লেক্স নাম্বার, ইন জেনারেল ফর্ম থাকবে, x + iy ফর্ম থাকবে। বেসিক্যালি x এন্ড y আমরা জানি দুটোই হচ্ছে রিয়েল নাম্বার হবে। ওকে, চলো অঙ্কটা করা যাক। এগুলো সব 2 নম্বরের অঙ্ক। কনসিডারিং z equal to r e to the power I theta, এই সমস্ত অঙ্ককে তোমরা সব পোলারই ধরেছি, আগে ধরেছি, আগে ধরবো। z equal to r e to the power I theta। এবার log of z equal to, ডিরেক্টলি আমরা করে দেবো এটাকে, log of z মানে ln r প্লাস I থিটা প্লাস কি হবে 2 পাই k। এটা আমরা অত বেশি কিছু লিখবো না, আগের দিন লিখে বুঝেছি এটা কি করে আসে, ওই সময় এক্সপ্লেনেশন আর করতে হবে না, ডিরেক্টলি আমি লিখে দিতে পারি। দিস লগ মানে হচ্ছে I প্লাস 2 পাই k, শুধু এখানে লিখতে হবে k কত হয়, k ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট, এটা ডিফাইন করতে হবে। k কিন্তু 2 পাইটা ডিফাইন করা দরকার নেই, পাই সবাই জানে পৃথিবীতে, কিন্তু k তুমি ডিফাইন করে দিতে লেটার। এখানে k কে তুমি কিভাবে ভেবেছো, কি হচ্ছে এটা ইন্টিজার, প্লাস মানে যাই হোক এটা ইন্টিজার, তাহলে তোমাকে এটা এইভাবে লিখতে হবে। সহজ ব্যাপার, সিম্পল, এটা সেলফ এক্সপ্লেনেটরি। এটা লগ নাও, তাহলে এখানে লগ হবে, এটা যদি আই থিটা হবে, আই থিটা, বাট আই থিটা না হয় যে 2 পাই k হয়, তাহলে ভ্যালুটা সেমই আসবে। আমরা যদি k ভ্যালু 0 নিই তাহলে আসবে, k ভ্যালু 1 নিলে 2 নিলে যাই নাও, এখানে বসিয়ে দাও, দেখবে সেম ভ্যালুই আসবে, কোনো ডিফারেন্স ভ্যালু আসবে না। দ্যাটস ওয়াই আমরা এটাকে এভাবে লিখতে পারি। এটা হচ্ছে মাল্টিপল ফাংশনের লগ, সেইভাবে আসে মাল্টিপল ফাংশন। k ডিফাইন্ড ভ্যালুর জন্য একটা করে ফাংশন, তাহলে তুমি k ডিফাইন্ড ভ্যালু করেসপন্ডিং একটা করে ফাংশন আসবে, এবং থিটা যে পয়েন্টটা ডিফাইন করবে সেটা হচ্ছে তোমার ওই ব্রাঞ্চ লাইন মতো আসবে। সে তুমি যেই পয়েন্টের রেসপেক্টে ভাববে, থিটা 0 রাখবে 0, থিটা ইকুয়াল টু থিটা 1 রাখলে সেটাই ব্রাঞ্চ লাইন বা ব্রাঞ্চ কাট আসবে। বাট আমাকে এখানে বলেছে সলিউশন বের করতে, রুট বের করতে বলেছে, আমাদের এখানে ব্রাঞ্চ কাট বা এসব বের করতে বলেনি। দিস ইকুয়াল টু, তাহলে আমাদের দেওয়া আছে অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন, দিস ইকুয়াল টু I পাই বাই 2, ঠিক আছে, I পাই বাই 2 দেওয়া আছে। এবার তুমি কম্পেয়ার করবে, আমরা যে আগের দিনে বলেছিলাম, আজকেও বলছি, একটা কমপ্লেক্স নাম্বারে দুটো নাম্বার যদি ইকুয়াল হয়, দুটো কমপ্লেক্স নাম্বার, তাহলে রিয়েলের সাথে রিয়েল ইকুয়াল হতে হবে, ইমাজিনারির সাথে ইমাজিনারি ইকুয়াল হতে হবে। এটা যেমন দুটো ভেক্টর যদি সেম হয়, দুটো ভেক্টর এক্স কম্পোনেন্ট সেম হয়, ওয়াই কম্পোনেন্ট সেট, জেড কম্পোনেন্ট সেট হয়, সেম হয়, ঠিক একইভাবে এটা কমপ্লেক্স নাম্বার, এটা প্রপার্টি। দুটো কমপ্লেক্স নাম্বার যদি ইকুয়াল হয়, এটা কমপ্লেক্স নাম্বার, এটা কমপ্লেক্স নাম্বার, রিয়েলের সাথে রিয়েল ইকুয়াল হবে, যেটা ইমাজিনারির সাথে ইমাজিনারি ইকুয়াল হতেই হবে, নাহলে কখনোই দুটো সেম হবে না। তাহলে কম্পেয়ারিং আমরা লিখবো, কম্পেয়ারিং real and imaginary, তাহলে ln r equal to 0, আর এটা হয়ে যাবে থিটা প্লাস 2 পাই k equal to পাই বাই 2, ঠিক আছে, এটা আমরা পেলাম। তাহলে ln r equal to 0, আমরা জানি log of কার 0 হয়, log 1 নিলে 0 হয়, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি or
r ইকুয়াল টু 1, লগ অফ 1 মানে হচ্ছে 0 হয়। আর এখান থেকে পাচ্ছি এখান থেকে পাচ্ছি থিটা ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস 2 পাই কে। কে ভ্যালু 0 1 2 3 একবার ডিফাইন করে দিয়ে আর লিখতে হবে না। ওকে, এবার তাহলে z এর ভ্যালু কত হলো? আমাদের সলিউশন আমরা পেয়ে গেলাম, r আর থিটা পেয়ে গেলাম। r এন্ড থিটা দুটি আননোন, বসিয়ে দিলে z এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে z ওটাই হচ্ছে রুট এন্ড z ইকুয়াল টু 1, তাহলে 1 ইনটু e টু দি পাওয়ার থিটা, থিটার জায়গায় কি বসাবে? i, থিটার জায়গায় বসাবে পাই বাই 2 মাইনাস 2 পাই কে। এটা বসালে এটাই আমাদের আনসার। আচ্ছা, এটাকে যে একটু সাজিয়ে গুছিয়ে লিখে এরকম রাখতে পারো, বাট এরকম না লিখলে একটু হাফ নম্বর কেটে দেবে। একটু সাজিয়ে গুছিয়ে লেখা যায় e টু দি পাওয়ার i পাই বাই 2 করো। এটা e টু দি পাওয়ার মাইনাস থাকে, মানে মাইনাস মানে যে ডিভিশন, প্লাস মানে মাল্টিপ্লিকেশন থাকে e টু দি পাওয়ার উপরে, সেটা আমরা জানি। তাহলে ডিভিশন i 2 পাই কে, ঠিক আছে, 2 পাই কে। এবার কে ভ্যালু আমাদের 0 হতে পারে, কে ভ্যালু 1 2 3 হতে পারে। আমরা এটাকে এভাবে রেখে লিখতে পারি, বা একটু ভেঙে দিয়েও লিখতে পারি এটাকে। e টু দি পাওয়ার i পাইটা যদি ভেঙে দিই, তাহলে cos অফ পাই বাই 2 প্লাস i sin অফ পাই বাই 2 আসবে। নিচে কি আসবে? cos অফ 2 পাই কে প্লাস i sin অফ 2 পাই কে। ইকুয়াল টু কত হয় দেখো? cos অফ পাই বাই 2 মানে 0, cos অফ পাই বাই 2 মানে 0 আমরা সবাই জানি। আর sin পাই বাই 2 মানে 1, উপরে হচ্ছে i, নিচে কত হবে? cos অফ 2 পাই কে, cos অফ 2 পাই কে মানে হচ্ছে 1 হয়। আর cos অফ 2 পাই কে, কে এর ভ্যালু 1 2 3 4 বসিয়ে দাও, 0 হয়। তার মানে এটা 1 হলো, তার মানে i। তাহলে z ইকুয়াল টু i, তাহলে সলিউশন হচ্ছে z ইকুয়াল টু i। ঠিক আছে, z ইকুয়াল টু i হচ্ছে রুট অফ দিস ইকুয়েশন। এভাবে আমরা অঙ্ক করতে পারি। একই টাইপের অঙ্ক আর 2-1টা দেওয়া আছে, আমি হোমওয়ার্কে দিয়েছি, সেগুলো করবে, চেক করে দেব। আচ্ছা, নেক্সট চলে যাব এক্সারসাইজ অন কমপ্লেক্স এক্সপোনেন্ট। কমপ্লেক্স এক্সপোনেন্টের উপর এক্সারসাইজ করব। তারপর আমরা চলে যাব কমপ্লেক্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ওটা একটা অঙ্ক করতে হবে। এখন আমার কমপ্লেক্স ফাংশন চলছে, ফার্স্ট পার্টেই আমরা পড়াশোনা করছি এখনো। আজকে আমরা সেকেন্ড পার্ট স্টার্ট করে দেবো, ডিফারেন্সিয়েশন। আর ইন্টিগ্রেশনটাই মেইন, এক্সামে বেশি ইন্টিগ্রেশনই আসবে। মানে এখান থেকে যদি 25 মার্কসের মোটামুটি ধরো কোশ্চেন আসে, 26 মার্কসের কোশ্চেন আসে ইউনিভার্সিটি এক্সামে, বা তারও বেশিও আসতে পারে। 26 মার্কসের যে কোশ্চেন আসে, ওই প্রথম চ্যাপ্টার থেকে হয়তো 6 মার্কসের কোশ্চেন এলো, বা হ্যালো, হ্যাঁ 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 বলুন। হ্যাঁ, কার্ডটা আমি দেখেছি, আমি আর রেসপন্স করিনি, হ্যাঁ দেখেছি। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, আমি চেষ্টা করবো। নরমালি আমি যাই না, কাজে যাই তো, আমি চেষ্টা করবো। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, চেষ্টা আমি অবশ্যই করবো। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, দেখবো, দুইটা। আসলে মেয়ের ওই কাজটা একটু ছোট বাড়ছে, বাড়ছে পারিবারিকভাবে আর কি যাচ্ছে, আলাদা কেরিয়ার মার্ক পরিস্থিতির জন্য মেয়ের বাড়ছে ডাক্তারি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এবার এক্সারসাইজ করব অন কমপ্লেক্স এক্সপোনেন্ট। এক্সারসাইজ, এটা এক্সামে আসে। এক্সারসাইজ অন কমপ্লেক্স এক্সপোনেন্ট, এটা থেকে 2 নম্বর নরমালি প্রায় প্রতি বছরই বা আসে, অলমোস্ট দেখা যায় বিভিন্ন এক্সামে। আচ্ছা, when লিখবে এরকম ভাবে, when z not equal to 0 and c is an complex, in general complex number, complex রিয়েলও হতে পারে, complex number
যদি এরকম হয় z নট ইকুয়াল টু 0 আর c কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে আমরা লিখতে পারি zc z টু দি পাওয়ার c, বুঝতে পারলে? z টু দি পাওয়ার c মানে z টা ইন জেনারেল কমপ্লেক্স নাম্বার, c টা ইন জেনারেল কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার রিয়েলও হতে পারে। মনে রাখবে কমপ্লেক্স নাম্বার মানে x, z ইকুয়াল টু ইন জেনারেল লিখি x প্লাস iy। এবার আমরা যদি y টা 0 করে দিই তাহলে এটা রিয়েল হয়ে যাবে। x টা 0 করে দিই পিওর কমপ্লেক্স নাম্বার, আদারওয়াইজ x প্লাস iy ইন জেনারেল ফর্ম। তাহলে আমরা কমপ্লেক্স নাম্বার থেকে রিয়েল নাম্বার পেতে পারি। তাহলে কমপ্লেক্স নাম্বার ডিফাইন করা মানে ইন জেনারেল রিয়েল নাম্বারও ওটা আসতেই পারে। y টাকে 0 হলে রিয়েল হয়ে যাবে বা কমপ্লেক্স, x টাকে 0 হলে পিওর কমপ্লেক্স হয়ে যাবে। z টু দি পাওয়ার c এটাকে আমরা লিখতে পারি, দেখো z টু দি পাওয়ার c টাকে আমরা এরকম লিখতে পারি, e টু দি পাওয়ার log of z টু দি পাওয়ার c লিখতে পারি। কিভাবে হলো দেখো, e টু দি পাওয়ার log of x ইকুয়াল টু কত হয়, x হয়। e টু দি পাওয়ার log of x মানে x হয়, এটা আমরা জানি। e টু দি পাওয়ার log of x মানে x, এগুলো আমরা আগে থেকে শিখে এসেছি, ছোট থেকে শিখে এসেছি। e টু দি পাওয়ার log বেস, এই log মানে e বেস, ন্যাচারাল লগারিদম। আমরা ক্যালকুলাস মানে ন্যাচারাল লগারিদম, এখানে 10 বেস লগ চলবে না, বুঝতে পারছো? 10 বেস লগ কিন্তু এই সমস্ত ক্যালকুলাস চলে না। তাহলে এটা লিখতে পারি। এবার log of z মানে যাই হোক log of x, এমনি log of x টু দি পাওয়ার যদি 2 হয় তাহলে কি লিখতে পারি, 2 log of x হয়ে যায়। a যদি ইন জেনারেল a থাকে তাহলে এটা সামনে চলে আসে, তাহলে log of x টু দি পাওয়ার a মানে a log of x হয়। তাহলে সেই কনসেপ্ট আমরা c টাকে সামনে নিয়ে চলে আসতে পারি। কার সামনে, log এর সামনে, e টু দি পাওয়ার c এবার log of z হয়ে গেল। দেখো এইটুকু ছোট্ট একটা জিনিস, z টু দি পাওয়ার c মানে e টু দি পাওয়ার log of z টু দি পাওয়ার c। এবার এটুকুর ভিতরে দেখো log of z টু দি পাওয়ার c মানে c টাকে log এর সামনে আনতে বেশি হয়। তাহলে কি সুবিধা হলো, এটা z টু দি পাওয়ার c ছিল, এবার দেখো e টু দি পাওয়ার c এবার log of z হয়ে গেল। না তোমাকে একটা z দেওয়া থাকবে, সেই z টাকে নিয়ে তুমি এখানে অ্যানালাইসিস করে log of z টা লিখতে পারবে। e টু দি পাওয়ার c অফ log of z অ্যানালাইসিস করে তুমি আনসার পেয়ে যাবে। তো এখানে তুমি অঙ্ক করতে পারো বিভিন্ন রকম ভাবে, যে ভ্যালু কি পাবে। চলো একটা অঙ্ক করা যাক। এক্সারসাইজ 12 করেছি, এক্সারসাইজ 13 করি এখন। এক্সারসাইজ 13, ফাইন্ড দ্য ভ্যালু অফ, এরকম কোশ্চেন থাকবে, ফাইন্ড দ্য ভ্যালু অফ i টু দি পাওয়ার minus 2i, i টু দি পাওয়ার minus 2i, এটা হচ্ছে ভ্যালু। i মানে হচ্ছে i টু দি পাওয়ার minus 2i, এটার ভ্যালু বের করতে বলেছে। এটা লগ, এটা কি ভ্যালু পাওয়া যেতে পারে সেটা বের করো কমপ্লেক্স নাম্বারে। এই অঙ্কটা দেখো এরকম কমপ্লেক্স এক্সপোনেন্ট টাইপের অঙ্ক, এই কনসেপ্ট কাজে লাগাতে হবে। উই ক্যান রাইট, দেখো উই ক্যান রাইট, এই সব 2 নম্বর দিয়ে এক্সামে আসে। উই ক্যান রাইট i minus 2i ইকুয়াল টু কি হবে, এই কনসেপ্ট e টু দি পাওয়ার এটা হচ্ছে z টু দি পাওয়ার c, কি হয়, এটা হয়ে যাবে c log of z, তাহলে c minus 2i, এটা c, দেখো এই যে এই ফর্মুলাটা, z টু দি পাওয়ার c মানে মাথায় আছে z টু দি পাওয়ার c, যদি ভুলে যাও পাশে লিখে রাখো, z টু দি পাওয়ার c মানে c log of z, তাহলে এখানে c মানে হচ্ছে minus 2i, তাহলে minus 2i e টু দি পাওয়ার minus 2i log of z, এখানে log of কি রয়েছে, এটা i, z মানে হচ্ছে শুধু i, তাহলে e টু দি পাওয়ার minus 2i log of i। এবার log of i এর ভ্যালু কত হয় সেটা বের করো, বের করে ওখানে বসাও। নাও log of i ইকুয়াল টু কত হবে, log of i মানে হচ্ছে, এটা করেসপন্ডিং যদি ফিগার ড্র করার চেষ্টা করো, ম্যাগনিটিউড 1 বলে এরকম সার্কেল করে দিলাম, x y, এই i এর কমপ্লেক্স নাম্বার সেটা কোথায় লাই করে, সেটা হচ্ছে এখানে রয়েছে, i মানে কমপ্লেক্স নাম্বার, দিস ইজ দ্য পয়েন্ট হচ্ছে i। তাহলে অ্যাঙ্গেলটা কত, দিস ইজ দ্য অ্যাঙ্গেল হচ্ছে π/2। আচ্ছা আগের দিন একটা জিনিস বলেছিলাম, হয়তো 1/2 ভুল বলে দিয়েছিলাম, যে আমরা যদি একটা পয়েন্ট এখানে হয়, আমরা এদিকে থাকে উপরের পয়েন্ট, তাহলে এদিক থেকে ভাবছি একটা পয়েন্ট যদি এখানে থাকে, ধরো এইখানে একটা পয়েন্ট রয়েছে, আমরা দুদিকে যেতে পারি, একটা হচ্ছে এরকম করে যেতে পারি, এরকম করে সে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এটা হয়ে যাবে π/2 প্লাস এটা, তাহলে এখান থেকে আমরা এত দূর যেতে পারি, এইভাবে যেতে পারি, এদিক থেকে এই পয়েন্টে আসতে পারি, এদিক থেকে এই পয়েন্টে আসতে পারি। উপর থেকে যখন যাবে তুমি পজিটিভ, এই দিকে আসবে যখন নেগেটিভ, তাহলে এটা যদি π/4 হয়, এই পয়েন্টটা যদি এই পয়েন্ট এখানে হয়, তাহলে এই পয়েন্টটাকে ডিফাইন করবো আমরা এইভাবে, এটা 50% দিয়ে যাচ্ছে, দ্যাট ইজ 45 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে π/4 2 6 7 π/4, রাইট, এটা 7/4, এটা 8/4 মানে 2π হয়ে যাবে। এটা লিখবো, অর এটাকে লিখবো এদিক থেকে যদি আসি -π/4। দেখো তুমি এটা ভ্যালু বসিয়ে দাও, তুমি বলে এটা কিভাবে হলো, এই দিক থেকে যদি আসি -π/4, আমরা কমপ্লেক্স অ্যানালাইসিসের ক্ষেত্রে যদি আমরা এই ভ্যালুটা বসিয়ে দিই, cos এর ভ্যালু বসিয়ে দিই, cos বা sin,
দেখবি এখানে যা ভ্যালু আসে এখানে তাই ভ্যালু আসবে, কস বা সাইন। বুঝতে পারলে? এটা +45 প্লাস π/4 লিখলে হবে না। আর নিচ দিয়ে আসা মানে আমরা যদি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি তাহলে পজিটিভ ধরি, আর ক্লকওয়াইজ ঘুরি তাকে নেগেটিভ ধরি। তাহলে এই পয়েন্টে যদি আসে, এদিক থেকে যদি আসে তাহলে 7π/4, এদিক থেকে আসে -π/4। cos এর ভ্যালু বসিয়ে দাও, দেখবে দুটোর আনসার একই আসবে। sin এর ভ্যালু বসিয়ে দুটোর আনসার একই আসবে। কিন্তু +π/4 বসালে আর 7π/4 আনসার ডিফারেন্ট আসতেই পারে। কারণ দুটো আলাদা পয়েন্ট হয়ে যাবে। প্লাস প্লাস π/4 মানে এখানটায়, আর 7π/4 মানে এখানে। বুঝতে পারলে? তাহলে এইটাকে এইভাবে বসাতে পারি। এটা হয়তো একবার বলতে একটু ভুল করেছিলাম, সেটা তোমাদের অঙ্ক কষতে একটু মাঝে, মাঝে কারো ডাউট হচ্ছে। তাহলে এইটা যেন আমরা কিভাবে লিখবো? এটা ম্যাগনিটিউড হচ্ছে 1, ম্যাগনিটিউড 1 মানে এটা আমরা লিখতে জানি। এটা log অফ, এটা কিভাবে লিখবো? log অফ সেকেন্ড ব্র্যাকেটে r ইনটু থিটার ফর্মে লিখি। r মানে হচ্ছে 1 ইনটু e টু দি পাওয়ার z মানে জেডটাকে কি লিখি? ম্যাগনিটিউড e টু দি পাওয়ার i থিটা। তাহলে e টু দি পাওয়ার i থিটা মানে লিখবো এই i থিটা, থিটা মানে হচ্ছে এখানে ছবি থেকে বের করো π/2 বা দেখে বুঝতে পারো π/2, এটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু, প্লাস 2πk প্লাস 2πk। এটা আশা করি সবাই বুঝতে পারলে। এখানে লগের ভেতরে আছে, ভাবতে হবে তোমাকে z, এটা z, জেডটাকে দেখা যায় ম্যাগনিটিউড r ইনটু দি পাওয়ার i থিটা, বাট জেডটাকে আমরা ইনটু দি পাওয়ার i থিটা তখন লিখবো i থিটা না লিখে থিটা প্লাস 2πk লিখতে পারি। এখানে শুধু k ইকুয়াল টু কত সেটা তোমায় ডিফাইন করে দিতে হবে, 0 +- 1 +- 2 ডট ডট। এই জিনিসটা ডিফাইন করে দিতে হবে। আচ্ছা, এটা বুঝিয়েছি, এটা পাশে এগুলো সব মুছে দিই। তোমাদের খাতায় অনেক জায়গা থাকে, তুমি পাশে লিখে রাখবে, আন্ডারস্ট্যান্ডিং গুলো তোমাদের হেল্প করবে বিভিন্ন সময়। ওকে, তাহলে এখানে আমরা লগে ln মাল্টিপ্লাই করে দিই, তো এটা হয়ে যাবে log on ln 1 প্লাস ln 1 প্লাস e টু দি log অফ e টু দি পাওয়ার মানে চলে যাবে i π/2 প্লাস 2πk, এরকম হয়ে গেল। তাহলে log অফ i মানে এটা, তাহলে log অফ i মানে π/2, তাহলে log অফ এটা মানে 0, log অফ 1 মানে 0, তার মানে সারভাইভ করেছে i π/2 প্লাস 2πk, log অফ i মানে সেটা। এবার তাহলে আমরা আনসার লিখবো, হেন্স এটা i টু দি পাওয়ার -2i ইকুয়াল টু কত হবে? i টু দি পাওয়ার -2i ইকুয়াল টু, এক্সপোনেনশিয়াল রাখি এটাকে নাহলে পাওয়ার লিখতে অসুবিধা হবে। এক্সপোনেনশিয়াল ইন ব্র্যাকেট -2i, এই যে -2i log অফ i, log অফ i মানে এটা, log অফ i মানে হচ্ছে log অফ i এর ভ্যালু মাল্টিপ্লিকেশন রয়েছে, এটা এক্সপোনেনশিয়াল দিস -2i ইনটু log অফ i, log অফ i এর ভ্যালু আমরা লিখবো ইনটু হিসাবে এটা ইনটু এই i π/2 প্লাস 2πk। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে ই টু দি পাওয়ার উপরে, তার মানে এক লাইনে লেখা এক্সপোনেনশিয়াল লিখেছি, আর ই টু দি পাওয়ার উপরে লিখতে পারো, ই টু দি পাওয়ার উপরে -2i ইনটু log অফ i, log অফ i এর ভ্যালুটা এটুকু লিখলে। এবার জাস্ট ভেতরে একটু সিম্পল মাল্টিপ্লাই করো, দেখো কি হয়। তাহলে ই টু দি পাওয়ার এর উপরে থাকবে i কি হয়ে যাবে? -1 হয়ে যাবে। তাহলে 2, দেখো i হয়ে যাবে -1, তাহলে অনলি 2 ইনটু দিস, তাহলে এক্সপোনেনশিয়াল এর ভেতরে বা ই টু দি পাওয়ার উপরে চলে আসবে, তাহলে ই টু দি পাওয়ার উপরে লিখতে পারো, এটা কেটে যাবে 2 হয়ে, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন হবে, তাহলে পাই 2 দিয়ে মাল্টিপ্লিকেশন 4 হয়ে যাবে প্লাস 4πk, কে ডিফাইন্ড ভ্যালুর জন্য করসপন্ডিং এটা ডিফাইন্ড ভ্যালু আসবে। দিস ইজ দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। তাহলে এটার ভ্যালু ই টু দি পাওয়ার i টু দি পাওয়ার -2i ইকুয়াল টু হবে কে এর ভ্যালু, একটা মাল্টিভ্যালুড ফাংশন, কে এর ভ্যালু 0 হলে ই টু দি পাওয়ার পাই, কে এর ভ্যালু 1 হলে ই টু দি পাওয়ার 5π, এর 2 হলে ই টু দি পাওয়ার তোমার 9π, এভাবে আসবে পরপর করে। তাহলে এই ধরনের একটা অঙ্ক করে দিলাম, একই রকম অঙ্ক আরো 2-3টে এখানে করতে দেব, হোমওয়ার্কও দিয়েছি, সেগুলো করবে। আচ্ছা, আমি একটা দুটো এক্সারসাইজ এখানে দিয়ে দিচ্ছি, এখানেও দিয়ে দিচ্ছি, এটা হোমওয়ার্কে এগুলো খুব বেশি দেওয়া নেই, এক্সামে খুব বেশি কোশ্চেন আসে না, নরমালি 2টো কোশ্চেন ধরে এখান থেকে আসে 2 নম্বরে, 2, 2, 4, সেজন্য এটা খুব বেশি অঙ্ক দিইনি, বাট এগুলো হচ্ছে বেসিক, এগুলো না জানলে যেগুলো অঙ্ক বেশি এক্সামে আসে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, সেগুলো তোমাদের পারবে না, বাট সেজন্য আমাদের এদিকে একটু টাইম নিতেই হবে। এবার হোমওয়ার্ক দিচ্ছি, এখানেই হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এই হোমওয়ার্কগুলো করবে এটার উপর এক্সপোনেনশিয়াল, ফাইন্ড দ্য ভ্যালু, find the value 1 to the power, এই 1 to the power 1/π এর ভ্যালু কত? নাম্বার 2 হচ্ছে find the value 1 plus i to the power i, 1 plus i to the power i, এই সমস্ত ভ্যালুগুলো তুমি একইভাবে বের করবে। আরেকটা হচ্ছে
নেক্সট এক্সারসাইজ করেছি, ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু, ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ আই টু দি পাওয়ার আই। এটাও এক্সামে আসে, আই টু দি পাওয়ার আই এর প্রিন্সিপাল ভ্যালু বের করো। ঠিক আছে, এক্সারসাইজ 2-3টে হোমওয়ার্ক দিলাম, এক্সপোনেনশিয়াল টাইপের হোমওয়ার্ক, সেজন্য এটা প্রিন্সিপাল ভ্যালু আনসার আসবে, এটা আনসার আসবে ই টু দি পাওয়ার -5, ই টু দি পাওয়ার -π/2। প্রিন্সিপাল ভ্যালু মানে হচ্ছে কে ভ্যালু 0 বসালে যেটা হয় সে প্রিন্সিপাল ভ্যালু। কিছুক্ষণ আগে যে অঙ্কটা করলাম সেই অঙ্কটা মাল্টিপল ফাংশন, কে ভ্যালু 0 বসালে যেটা আসছে ই টু দি পাওয়ার পাই, সেটা যে প্রিন্সিপাল ভ্যালু। সেরকম কে ভ্যালু 0 বসালে যেটা হয় সেটা প্রিন্সিপাল ভ্যালু বলবে। আর টোটাল মাল্টিপল ফাংশন তোমার টোটাল বের করে তারপর তোমার প্রিন্সিপাল ভ্যালুটা বলতে হবে। আচ্ছা, নেক্সট এক্সারসাইজ অন ট্রিগোনোমেট্রিক এন্ড হাইপারবোলিক ফাংশন। এক্সারসাইজ অন এক্সপোনেনশিয়াল ফাংশন হয়ে গেল, এবার হচ্ছে ট্রিগোনোমেট্রিক এন্ড হাইপারবোলিক। ট্রিগোনোমেট্রিক হাইপারবোলিক মিলেমিশে কাজ করবে। ট্রিগোনোমেট্রিক এন্ড হাইপারবোলিক, মেট্রিক এন্ড হাইপারবোলিক এই ফাংশনের উপর কি কি অঙ্ক আসে এরকম। আচ্ছা, এগুলো অঙ্ক হিসাবে করছি কারণ বেসিক আইডিয়া তো আগের দিন দিয়ে দিয়েছি, অঙ্ক কিভাবে ওই কনসেপ্ট গুলো হয়। এক্সারসাইজ এখানে এটার উপর এক্সারসাইজ 1 করছি, এটার উপর। শো দ্যাট, ফার্স্ট কোশ্চেন হচ্ছে শো দ্যাট sin z তার স্কয়ার, sin z স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার x প্লাস sin হাইপারবোলিক স্কয়ার y। বুঝতে পারলে কোশ্চেন হচ্ছে sin z the ম্যাগনিটিউডের স্কয়ার, sin z এর ম্যাগনিটিউডের স্কয়ার ইকুয়াল টু হয়ে যাবে sin x স্কয়ার আর sin হাইপারবোলিক স্কয়ার y। এটা আনসার প্রুফ করতে হবে, 2 নম্বরের অঙ্ক এগুলো, এবং এই ফর্মুলাটা মনে রাখতে হবে, দুটো জায়গায় কাজেও লাগবে। আচ্ছা, তাহলে আমরা sin অফ এক্স ওয়াই ভেঙে যাচ্ছে, তার মানে এক্স ওয়াই ভাঙতে হবে। কি করে বুঝবে যে কিভাবে এগোবো? এখানে দেখো এক্স ওয়াই আছে, তার মানে এক্স ওয়াই ভেঙে দিতে হবে। তাহলে sin অফ এক্স প্লাস আই ওয়াই, sin অফ এক্স ওয়াই এক্স প্লাস আই ওয়াই দেখেই মনে হয় আমাদের কি একটা ফর্মুলা বসিয়ে দেবো, sin a প্লাস বি ফর্মুলা বসিয়ে দেবো। তা sin a প্লাস বি ফর্মুলা বসালে sin অফ a cos অফ আই ওয়াই প্লাস sin a প্লাস হয় sin অফ আই ওয়াই cos অফ এক্স, এরকম হবে। তাহলে এবার ইভালুয়েট করো sin অফ এক্স, এই cos অফ আই ওয়াই sin অফ আই ওয়াই এর ভ্যালু কত হয়? আমরা ফর্মুলা ইউজ করেছিলাম sin অফ আই জেড, sin অফ আই জেড আমরা প্রুভ করেছি আগের দিন, sin অফ আই জেড ইকুয়াল টু আই sin হাইপারবোলিক জেড হয়, এটা আগের দিন দেখিয়েছি, sin হাইপারবোলিক জেড হয়। আর cos অফ আই জেড ইকুয়াল টু কত হয়? cos অফ হাইপারবোলিক জেড, অনলি cos অফ আই হবে না, cos অফ হাইপারবোলিক জেড হয়। এটা আগের দিন আমরা দেখিয়েছি, বা সব না দেখালো একটা দেখিয়ে দিচ্ছি, একটা বলে দিয়েছি, তুমি বইতে একটু দেখে নিতে পারো বা নিজেও প্রুফ করে নিতে পারো। সাইন হাইপারবোলিক ফর্মুলা বসিয়ে দাও, প্রুফ হয়ে যাবে ভেরি ইজিলি। এগুলো প্রুফ কখনো এক্সাম দিতেই পারে, বুঝতে পারো? 2 নম্বর অঙ্ক এগুলো একটা প্রুফ দিতে পারে। তুমি সাইন হাইপারবোলিক আইজেড, সাইন আইজেড মানে তুমি আইজেড এর ফর্মুলা বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে ই টু দি পাওয়ার সাইন অফ এক্স এর ফর্মুলা বসিয়ে দিলে, এক্সপোনেনশিয়াল ফর্মে বসিয়ে দাও, দেখবে ওটা ঘুরে ফিরে ওটা চলে আসে। দেখিয়েছিলাম একটা অঙ্ক কি করে হয়। ওকে, তাহলে আমরা cos অফ আই ওয়াই, cos অফ আই মানে cos অফ হাইপারবোলিক ওয়াই হয়ে যাবে, প্লাস এটা হয়ে যাবে আই sin হাইপারবোলিক জেড cos অফ এক্স। এবার আমরা যদি মড করি, এই জিনিস কোয়ান্টিটি মড করি, এটা কমপ্লেক্স কোয়ান্টিটি sin অফ এক্স প্লাস আই ওয়াই যদি কমপ্লেক্স কোয়ান্টিটি, তাহলে মড ইকুয়াল টু কি হবে? এটা স্কয়ার প্লাস এটা রুট ওভার স্কয়ার হয়ে যাবে, তাহলে হয়ে যাবে sin স্কয়ার এক্স cos হাইপারবোলিক স্কয়ার ওয়াই sin হাইপারবোলিক স্কয়ার ওয়াই cos অফ স্কয়ার এক্স, এরকম চলে আসবে। এবার আমাদের চেয়েছে এটার স্কয়ার চেয়েছে, তার মানে sin অফ জেড তার মড স্কয়ার, এটা স্কয়ার করে নাও দুই দিকে, তাহলে স্কয়ার করলে যেটা আসবে sin স্কয়ার এক্স cos হাইপারবোলিক স্কয়ার ওয়াই cos স্কয়ার এক্স sin হাইপারবোলিক স্কয়ার ওয়াই। বাট এখনো আনসার আসেনি, আনসার আসার জন্য আমাকে এখানে sin স্কয়ার এক্স আছে, এখানে এরকমভাবে চেঞ্জ করতে হবে। তাহলে কি চেঞ্জ করবে? এই যে cos স্কয়ার এক্সটাকে আমরা লিখবো 1 মানে sin স্কয়ার এক্স, তাহলে sin স্কয়ার এক্স cos হাইপারবোলিক ওয়াই, এটা কি চেঞ্জ করলে কি হবে? অঙ্কটা এটা মুখস্থ করলে হবে না। দেখো sin স্কয়ার এক্স রয়েছে এখানে, এমন আমরা কিছু করতে হবে sin স্কয়ার এক্স যেন আসে, এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে সেটা আসতে পারে 1 মাইনাস sin স্কয়ার এক্স
সাইন হাইপারবোলিক স্কোয়ার ওয়াই। এটা করে দেখো কি দাঁড়াচ্ছে, এটা হয়ে যাবে সাইন হাইপারবোলিক স্কোয়ার ওয়াইটা চলে আসবে এখান থেকে, তাহলে এই চলে আসবে সাইন স্কোয়ার এক্স, এখান থেকে সাইন স্কোয়ার এক্স কমন, কস স্কোয়ার কস হাইপারবোলিক স্কোয়ার ওয়াই, এটা মাল্টিপ্লাই করলে এটা যে মাইনাস আছে মাইনাস, মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার ওয়াই, আর এখান থেকে মাল্টিপ্লাই করলে প্লাস থাকছে সাইন হাইপারবোলিক স্কোয়ার ওয়াই থাকছে। কস হাইপারবোলিক স্কোয়ার ওয়াই মাইনাস সাইন হাইপারবোলিক ওয়াই মানে 1 হয়, যেটা 1 হয়ে যাচ্ছে, দিস ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন হাইপারবোলিক স্কোয়ার ওয়াই। সরি, এটা আনসার হলো। এই অঙ্কগুলো করবে। এবার এগুলোর উপর একটা রুট বের করতে অঙ্ক দেবে, একটা হোমওয়ার্কও দেব। এবারটা এটা রুটের উপর একটা অঙ্ক দেব। Exercise 2. Exercise 2. Find all roots of the equation. Find all roots of the equation. Find all roots of the equation. Sin z equal to cos hyperbolic 4. Sin z equal to cos hyperbolic 4. এটা হচ্ছে অঙ্ক। cos hyperbolic 4. sin z equal to cos hyperbolic 4 কখন হবে? z এর ভ্যালু বের করো, ওটাই হচ্ছে কোশ্চেন। তার রুট, ওটাই হচ্ছে রুট। তার মানে সলিউশন বের করো, z এর কি কি ভ্যালু হতে পারে, এটা যদি সলিউশন বলতে পারে, যদি রুট বলতে পারে, এরকম ব্যাপারটা। তাহলে sin z এর ফর্মুলা তুমি বসাবে। sin z equal to cos hyperbolic 4 or sin z মানে হয়ে বসিয়ে দেবে sin of x plus iy equal to cos hyperbolic 4 or sin of x cos of iy plus cos of x sin of iy equal to cos hyperbolic 4 এরকম রয়েছে। আচ্ছা, এগুলো আরেকটু শর্টকাট তুমি করতেই পারো, আমি একটু লিখে লিখলাম, তুমি একটা ডিরেক্টলি কিছু না করে দিয়েছি মুখস্থের মতো, তুমি এক্সাম না থাকলে তুমি এইভাবেই করতে হবে তোমাকে। তাহলে সাইন অফ এক্স এটা কস অফ হাইপারবোলিক ওয়াই, এটা হয়ে যাবে আই সাইন হাইপারবোলিক ওয়াই কস অফ এক্স ইকুয়াল টু কস হাইপারবোলিক 4। তাহলে কম্পেয়ার রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট, সবসময় এরকম মানে কম্পেয়ার রিয়েল ইমাজিনারি পার্ট কম্পেয়ার করবে, মিললে সলিউশন পাওয়া মানে ওরকম ভাবে কম্পেয়ারিং real and imaginary part, real and imaginary parts, compare the real and imaginary parts. তো রিয়েল পার্ট হচ্ছে এটার সাথে এটা রিয়েল পার্ট, এটার সাথে এটা ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট কিছু নেই মানে 0, রিয়েল পার্ট হয়ে যাবে এটা sin of x cos hyperbolic y equal to cos hyperbolic 4 and এদিকে হয়ে যাবে sin hyperbolic y cos of x equal to 0। সলিউশন বের করতে গিয়ে সময় 0 দিকে টার্গেট করলে অঙ্ক সুবিধা হয়। আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বা আদার জিনিসটা দেখিয়েছি যে যেখানে 0 হয় সেখানে টার্গেট রাখলে সহজে আমরা কিছু পাওয়া যায়। তারপর আমরা নন 0 দিকে দেখব। তাহলে এই 0 দিকে প্রথমে টার্গেট করো। এই ইকুয়েশন নাম্বার 1, এর নাম দাও ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2, দুটোকে সলভ করে आंसर বের করতে হবে x এন্ড y, তাহলে আমাদের आंसरটা পাওয়া যাবে। x y পাওয়া মানে z পেয়ে যাব। ফর্ম 2 দেখো, ফর্ম 2 sin হাইপারবোলিক y, sin এ y এর ফাংশনটা কি হয়? 0 হয়, নন 0 হয়। sin এ হাইপারবোলিক ফাংশন মনে করে দেখো, এই যে সাইন হাইপারবোলিক ভ্যালুটা ইমিডিয়েটলি সাইন হাইপারবোলিক ভ্যালু কি হতে পারে সে আমাদের আইডিয়া থাকতে হবে। সেই আইডিয়া থাকা মানেই আমি আগের দিন ছবি গ্রাফিক্যালি আমাদের ব্যাপারটাকে মনে রাখতে হবে। সব ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে না, একটা আইডিয়া রাখতে হবে। সাইন গ্রাফটা এই সাইজ এরকম হয়, এক্সপোনেনশিয়াল, দুদিকে এক্সপোনেনশিয়াল এরকম হবে, স্যার এক্সপোনেনশিয়ালি এরকম ভাবে গ্রো করে, এক্সপোনেনশিয়াল এভাবে গ্রো করে, এরকম হয় ব্যাপারটা। ঠিক এক্স্যাক্টলি হলো না, আমি আগের দিন এঁকেছিলাম, তাহলে এটা 0 দিয়ে হয়। বাট কস হাইপারবোলিকটা 0 হয় না। কস হাইপারবোলিক কি হয়? এই 1 থেকে শুরু করে এরকম উপরের দিকে উঠে যায় এক্সপোনেনশিয়ালি। তাহলে আমাদের একটা আইডিয়া পেলাম কস হাইপারবোলিক কখনো 0 হয় না, বা সাইন হাইপারবোলিক 0 হয়। তাহলে সাইন হাইপারবোলিক এখানে 0 হতে পারে, দুটো কম্বিনেশন হতে পারে। একটা হতে পারে, তাহলে এখানে দুটো 0 মানে এটাও 0 হয়, এটা 0 হয়, তাহলে এইটা 0 হতে পারে, এটা দুটোর মধ্যে 0, একটা 0 হলে 0 হবে।
তাহলে এখানে কন্ডিশন হোয়েন ফ্রম 2 আমি লিখবো ফ্রম 2 হোয়েন সাইন হাইপারবোলিক y নট ইকুয়াল টু 0, যখন 0 না এটা, তখন এটা 0 হতেই হবে। cos of x ইকুয়াল টু 0, cos of x 0 ইমপ্লাইজ কি ইমপ্লাই করবে, x এর ভ্যালু কি হতে পারে, x ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2। 0 কখনো হয় পাই বাই 2 তে হয়, 3 পাই বাই 2 তে হয়, 5 পাই বাই 2 তে হয়, সেটাকে আমরা জেনারেল ভাবে লিখলাম 2n প্লাস 1 পাই বাই 2। এখানে n হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট ডট, এটা লিখতে হবে, না লিখলে একটু মার্কস কাটতে পারে। কারণ এনটা তুমি ডিফাইন করে না, এনটা মানে একটা নাম্বার, বাট তুমি এখানে ডিফাইন করলে মানে ম্যাথমেটিক্যালি ডিফাইন করলে। এগুলো জিনিস আমরা এখন ছোটবেলায় অঙ্ক করতাম, এখন দেখেই বুঝতে পারি। cos এর ভ্যালু 0 কখন হবে, যখন পাই বাই 2 বা 3 পাই বাই 2, 5 পাই বাই 2, সেটাকে সিরিজ হিসাবে লিখলে কি লিখবে, 2n প্লাস 1 পাই বাই 2। তাহলে x এর ভ্যালু আমি পেয়ে গেলাম, x এর ভ্যালু পেলাম, এটা একটা ভ্যালু পেলাম। যদি x এর এই ভ্যালুটা পাই, তখন এটার করেসপন্ডিং এখানে কি হতে পারে, ফ্রম এটাকে আমরা বসাবো এখানে ফ্রম 1 এক নম্বরে বসাই। তাহলে এক নম্বরে x এর এই ভ্যালু বসালে কি হবে, x এর এই ভ্যালু বসালে মানে চলে আসবে সাইন অফ 2n প্লাস 1 পাই বাই 2 cos হাইপারবোলিক y ইকুয়াল টু এটা ইকুয়াল টু cos হাইপারবোলিক 4। এবার দেখো n এর ভ্যালু 0 বসাও, তাহলে sin পাই বাই 2, n এর ভ্যালু 1 বসাও, 3 পাই বাই 2, 5 পাই বাই 2, sin পাই বাই 2 মানে 1 হয়, এটা ভ্যালু 1 হচ্ছে। দ্যাট ইমপ্লাইজ এটা হয়ে যাবে cos হাইপারবোলিক y ইকুয়াল টু cos হাইপারবোলিক 4। পৃথিবীতে সবাই বুঝতে পারবে এটা মানে হচ্ছে y ইকুয়াল টু 4, জাস্ট একদম সেম y ইকুয়াল টু 4 হয়ে গেল। তাহলে y ইকুয়াল টু 4, তাহলে দেখতে একটা ব্রাঞ্চ সলিউশন পেলাম। যদি sin হাইপারবোলিক y টা নট ইকুয়াল টু 0 হয়, তাহলে x এর ভ্যালু এটা, y এর ভ্যালু 4। ঠিক আছে, এবার আরেকটা ব্রাঞ্চ পেলাম, y ভ্যালু 4 হবে। আচ্ছা, y ভ্যালু 4 হবে, হ্যাঁ একটা জিনিস একটু একটা জিনিস মিস করেছি। এখানে n এর ভ্যালুটা হতে পারে পাই বাই 2 যদি হয় পজিটিভ, 3 পাই বাই 2 যদি হয় অল sin tan cos 3 পাই বাই 2, অল sin tan cos এ দেখো 3 পাই বাই 2 টা তখন নেগেটিভ হবে। আবার 5 পাই বাই 2 পজিটিভ, 7 পাই বাই 2 নেগেটিভ, এরকম করে তুমি পরপর একটা পজিটিভ নেগেটিভ আসবে। তা যদি এটা পজিটিভ আসে, এটা 1 আসে, তাহলে এখানে তুমি এরকমই পেলে। আর যদি মাইনাস আসে, তাহলে এখানে মাইনাস পাবে। তাহলে কখন মাইনাস পাবে, এটাকে এইভাবে ঠিক লেখা যাবে না, এটাকে একটু চেঞ্জ করতে হবে লেখাটা, রাইট আপটাকে। এটাকে আমরা ডিরেক্টলি লিখতে হবে, এটা 1 কখনো 1 আসবে, কখনো মাইনাস 1 আসবে। এখানে লিখবো ফর অড n, অড n মানে হচ্ছে n যদি অড হয়, n যদি অড হয় মানে 1 আসে মানে হচ্ছে 1 মানে হচ্ছে 3 পাই বাই 2 মানে এটা নেগেটিভ আসবে। ফর অড n কি হবে, এটা নেগেটিভ, সামনে একটা মাইনাস থাকবে, সামনে মাইনাস মানে হচ্ছে cos হাইপারবোলিকের সামনে মাইনাস, তাহলে -4 হবে। y ইকুয়াল টু -4, y ইকুয়াল টু -4। কেন -4, এখানে সামনে মাইনাস মানে cos হাইপারবোলিক -y, মাইনাসের cos হাইপারবোলিক 4, ওখান থেকে -4 এলো। ফর ইভেন n y ইকুয়াল টু 4, তা ইভেন আর অডের উপর 4 -4 এটা চেঞ্জ হলো। এটুকু একটা ভ্যালু পেলাম। কখন ভ্যালু পেলাম, এটা একটা ব্রাঞ্চ এই কন্ডিশনে, এইটাই কন্ডিশন দাঁড়িয়ে হোয়েন দিস। যদি এটা না হয় তাহলে কি হবে সেটা দেখি। তাহলে অল পসিবল সলিউশন আমাদের বের করতে হবে, এটা উপরে লিখছি। বাট হোয়েন, এটা দুটো কন্ডিশন, এটা হতে পারে, যেটা হতে পারে এটা, বাট হোয়েন নেক্সট পার্ট, বাট হোয়েন sin hyperbolic y equal to 0, hyperbolic y equal to 0, y equal to 0 ইমপ্লাই কি করবে, sin hyperbolic y কখন 0 হয়, that implies y equal to 0, কারণ y 0 তে sin hyperbolic 0 হয়। যদি 0 তে ইমপ্লাই করে, from 1 থেকে কি পাচ্ছ, from 1 এর হচ্ছে y 0 বসিয়ে দিলে sin x equal to cos hyperbolic y, কখনো সেটা হয় না। তাকে দেখো, বুঝতে পারলে? তাহলে এই ওয়াইটা 0 বসিয়ে দাও, তাহলে ফার্স্ট ইকুয়েশনে যদি ওয়াইটা 0 বসিয়ে দাও, cos y ইকুয়াল টু 1 হয়ে যাবে। cos হাইপারবোলিক y যদি 0 বসিয়ে দাও, 0 কখনোই হয় না, এখানে 0 কখনো হয় না। cos হাইপারবোলিক আনডিফাইন্ড, 0 তে সরি cos হাইপারবোলিক y 0 বসালে, y যে 0 বসালে এটা 1 আসবে, বুঝতে পারলে? এটা 1 হলো। যদি 1 হয় তাহলে sin x ইকুয়াল টু cos হাইপারবোলিক 4, কখনো সেটা হয় না। sin x ইকুয়াল টু cos হাইপারবোলিক 4 কখনো হতে পারে না। তাহলে when this equal to 0, that's y equal to 0, which suggest
equation 1 is impossible. But equation 1 আমরা ফান্ডামেন্টাল জিনিস পেয়েছি। So sin hyperbolic y not equal to 0 is the accepted value. Accepted value. বা তুমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারো, we can take only this value. এটাকে 0 আমরা ধরতে পারি না। তাহলে ফাইনাল সলিউশন কি হবে? and z equal to x এর ভ্যালু পেয়েছে এটা 2 pi 2n plus 1 pi by 2, এটা x এর ভ্যালু। আর y কি পেয়েছো? y প্লাস মাইনাস 4, কখনো প্লাস হবে কখনো মাইনাস, প্লাস মাইনাস 4i x প্লাস iy, i মানে y মানে 4 প্লাস মাইনাস 4, কখনো প্লাস হচ্ছে কখনো মাইনাস হচ্ছে, কখনো প্লাস কখনো মাইনাস, সে ডিপেন্ড করছে এখানে অর্ডার ইভেনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আচ্ছা এবার এই ধরনের একটা অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, একটা করে টাইপে একটা করে অঙ্ক করে দেবো আমি, তুমি তাহলে বাকি অঙ্কগুলো পারবে। এটার উপর একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা হচ্ছে এর উপর একটা হোমওয়ার্ক। Exercise 3, find the root of cos of z equal to 2. আমাদের বারবার রিকোয়েস্ট করবো, ফোর্থ সেমিস্টার আমাদের অনেক বড় সিলেবাস, এই ফোর্থ সেমিস্টার সবকে জমিয়ে রেখো না। আর তুমি ভাবলে কমপ্লেক্সটা জমিয়ে রাখবো, কমপ্লেক্সটা পরে পড়বো, তুমি দেখবে কমপ্লেক্স এখন এটুকু জিনিস, কমপ্লেক্সের পর যখন বড় বড় জিনিস আসবে তখন অনেক কিছু পড়তে হবে, রিলেটিভিটি আসবে, টেনসর আসবে, ল্যাগ্রেঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান ফিজিক্স আসবে, কোয়ান্টাম মেকানিক্স আসবে, তখন অনেক বড় বড় জিনিস, এগুলো তখন কিছুই না এগুলো তখন, তাহলে এগুলো জমিয়ে রাখবে, তখন আর ওগুলো পড়বে কখন? কাজেই এখনের পর এখনই পড়তে হবে, তাহলে ফোর্থ সেমিস্টারে কিন্তু হবে না। আর ফোর্থ সেমিস্টার আশা করা যায় আমাদের অফলাইন নর্মাল এক্সাম হবে, কাজে তোমাদের প্রথম থেকে সিরিয়াস না থাকলে কিন্তু মুশকিলে পড়বে, বারবার করে বলে যাচ্ছি, সিরিয়াস থাকা যায়। আজকের ক্লাসটা আজকে না হোক কালকে না হোক পরশু করা যায়, উইকে 2টো ক্লাস করে তার করেসপন্ডিং 10-15টা 20খানা 10টা হোমওয়ার্ক করাই যায়, অঙ্ক কোনো ব্যাপারই না। একদিন পড়া হবে না, দ্বিতীয় দিন তো হবে, সেকেন্ড দিন হবে না, থার্ড দিন তো পড়া হবে। আমি সপ্তাহে একদিনও পড়ি না, তাহলে আর আমি ভালো রেজাল্ট করবো কি করে? নেক্সট আমরা চলে আসবো এই হাইপারবোলিক ইনভার্সন ট্রিগোনোমেট্রিক হাইপারবোলিক ফাংশন। এবার ইনভার্স ট্রিগোনোমেট্রিক এন্ড হাইপারবোলিক ফাংশন। এক্সারসাইজ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ট্রিগোনোমেট্রিক এন্ড হাইপারবোলিক ফাংশন। এগুলো ফর্মুলা প্রুফ করতে এক্সামে আসে, অঙ্ক আসে, একটা ফর্মুলা প্রুফ করে তারপর অঙ্ক করব। আচ্ছা, এখানে আমরা লেট ওমেগা মানে আমাদের ফাংশন ধরি, y ইকুয়াল f অফ x যেরকম হতো সেরকম ওমেগা ধরি, ওমেগা ইকুয়াল টু সাইন ইনভার্স z, এর ফাংশন হচ্ছে সাইন ইনভার্স z হচ্ছে ফাংশন। ঠিক আছে, এবার আমাদের এখান থেকে বের করতে হবে z এর পার্টিকুলার ভ্যালুর জন্য ওমেগা এর ভ্যালু কি হতে পারে, ওমেগা ইকুয়াল টু কি হবে, ফর্মুলাটা বের করব। ফর্মুলাটা মানে x y রেসপেক্টে বের করার চেষ্টা করব, বা আদার কোনো ফর্মে বের করব যেটা ইউজেবল ফর্ম, মানে একটা জাস্ট একটা ভ্যালু বলে সাইন ইনভার্স একটা জেড এর ভ্যালু বলে তুমি আনসার বের করতে পারবে না, তখন এমন কিছু বের করতে হবে, আনসার বের করতে হবে ডিরেক্টলি, তুমি ভ্যালু বসিয়ে পুট করে যেটা পেয়ে যাবে, দ্যাট ইজ দ্য ফর্ম আনতে হবে তোমাকে। তাহলে এটা ফর্ম আনার টেকনিক হচ্ছে z ইকুয়াল টু সাইন ওমেগা, বাস z ইকুয়াল টু সাইন ওমেগাটাকে আমরা এক্সপোনেনশিয়ালি ভাঙতে পারি, e টু দি পাওয়ার i ওমেগা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস i ওমেগা ডিভাইড বাই 2i। সাইন ওমেগা হাইপারবোলিক নয়, সাইন ওমেগা মানে এরকম হয়ে যাবে। আচ্ছা, আর এটাতে মাল্টিপ্লাই করে 2iz ইকুয়াল e টু দি পাওয়ার i ওমেগা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস i ওমেগা। আচ্ছা, এই অঙ্কগুলো বারবার করে বলছি, খুব বেশি আসবে না এক্সামে, হয়তো 2 নম্বর অঙ্ক আসবে, যা অঙ্ক করে যাচ্ছি ফাংশন অবধি, ডিফারেন্সিয়েশন থেকে বেশি অঙ্ক আসবে, বাট এই অঙ্কগুলো দেখবো ওই বড় বড় অঙ্কের একটা পার্ট, তাহলে এই অঙ্কগুলো না শিখলে বড় বড় অঙ্কগুলো করতে পারবে না, যেগুলো এক্সামে আসবে 4 মার্কসের অঙ্ক, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, মেইনলি ইন্টিগ্রেশনটা মেইনলি আকর্ষণ হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিসের, সেই অঙ্কগুলো করতে থেকে দেখবে এগুলো যখন তখন এই সমস্ত জিনিস অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি নাই জানো এগুলো কখনো হাতে কষনি, তাহলে তুমি করবে কি করে অ্যাপ্লাই? দ্যাটস ওয়াই আমাদের অঙ্কগুলো করতে হবে। 2iz ইকুয়াল টু e টু দি পাওয়ার i ওমেগা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস i ওমেগা। এবার এটাকে সলিউশন করার টেকনিক হচ্ছে e টু দি পাওয়ার i ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করেছি দুদিকে, তাহলে হয়ে যাবে e টু দি পাওয়ার i ওমেগা e টু দি পাওয়ার i ওমেগা তার স্কয়ার
আই ওমেগা তার স্কোয়ার হলো, এখানে হয়ে যাবে 1, এটাকে উপরে নিয়ে চলে যাই, মাইনাস 2i জেড ই টু দি পাওয়ার আই ওমেগা মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা বই এ দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন। এরকম কোয়াড্রেটিক ইকুয়েশন মানে সি ধরার্য লাগাতে হবে সলিউশন বের করার জন্য। এখানে আমরা ভাববো এটা মনে মনে যদি ভাবি x ই টু দি পাওয়ার আই এক্সটাকে আমরা x ভাবি, তাহলে x মাইনাস এটা কনস্ট্যান্ট x x স্কয়ার মাইনাস ax মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে সলিউশন পাবে, হেন্স সলিউশন ই টু দি পাওয়ার আই ওমেগা ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই ওমেগা ইকুয়াল টু মাইনাস b মানে 2i z মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার মানে এটা স্কয়ার মাইনাস প্লাস হলো, এটা মাইনাস মাইনাস 4z স্কয়ার। এই আইটার জন্য মাইনাস হলো, আর এখানে মাইনাস ছিল সেটা স্কয়ার হয়ে প্লাস হয়ে গেছে, এই আইটার জন্য মাইনাস হলো, মাইনাস 4z স্কয়ার মাইনাস 4ac মাইনাস 4 ইন্টু a মানে 1 মাইনাস প্লাস a মানে 1, তাহলে প্লাস 4ac ডিভাইড বাই 2 ডিভাইড 2। এখন 2 টা বেশ মিলে যাচ্ছে, তাহলে iz হয়ে যাবে, এটা iz প্লাস মাইনাস 2 এখানে কমন যেতেই পারে, 2 যদি কমন যায় তাহলে 1 থাকবে, 4 হয়ে যাবে, তাহলে 1 মাইনাস z স্কয়ার ই টু দি পাওয়ার i ওমেগা ইকুয়াল টু দিস। ই টু দি পাওয়ার i ওমেগা এরকম হলে আমরা সঙ্গে সঙ্গে দেখব লগ নিলেই এটা i ওমেগা হয়ে যাবে, হেন্স i ওমেগা ইকুয়াল টু লগ অফ সব ন্যাচারাল লগারিদম ই বেস সব সময় প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস z স্কয়ার, এরকম হলো। এবার তুমি যদি পেয়ে যাও ওমেগা, আমাদের এম হচ্ছে ওমেগা বের করা, হেন্স ওমেগা ইকুয়াল টু, এটা হচ্ছে ফর্মুলা, ওমেগা ইকুয়াল টু i তে ডিভাইড করে দাও, i মানে 1 বাই i, 1 বাই মানে উপরে i হয়ে যাবে, 1 বাই মানে মাইনাস i লগ অফ, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা কাজেও লাগবে, মনেও রাখতে হবে, প্রুফটা এক্সামে আসে, iz প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস z স্কয়ার। তাহলে সাইন ইনভার্স z দিস ইকুয়াল টু, এইভাবে লিখবো, হেন্স ওমেগা ইকুয়াল টু সাইন ইনভার্স z ইকুয়াল টু দিস। সাইন ইনভার্স z ইকুয়াল টু ফর্মুলা পেলাম মাইনাস i লগ অফ iz প্লাস মাইনাস দিস। এবার একটা z এর ভ্যালু বসিয়ে দাও, করসপন্ডিং লগ এর ভ্যালু বের করা ভেরি ইজি, আমরা করসপন্ডিং ভ্যালু পেয়ে যাব। আমরা দেখো এটা মাল্টিভ্যালুড ফাংশন, তাহলে মাল্টিভ্যালুড ফাংশন, লগ এর ফাংশন মানে মাল্টিভ্যালুড ফাংশন, এন্ড ইনফাইনাইটলি মাল্টিভ্যালুড ফাংশন, আর ইনফাইনাইটলি মাল্টিভ্যালুড ফাংশন আসবে। সিমিলারলি তুমি বের করবে, এটা আমরা cos এর জন্য সাইনের জন্য বের করে দিলাম, সিমিলারলি তুমি বের করবে সাইন। সিমিলারলি তুমি বাড়িতে করে দেখবে, হোমওয়ার্ক, ফাইন্ড cos ইনভার্স z ইকুয়াল টু, তোমার cos ইনভার্স z তুমি বাড়িতে একইভাবে বের করবে, cos ইনভার্স ইকুয়াল টু মাইনাস i লগ অফ, ব্র্যাকেটে কি থাকবে, ব্র্যাকেটে z প্লাস i, এই z প্লাস i রুট ওভার অফ 1 মাইনাস z স্কয়ার, একটু চেঞ্জ হলো, হ্যাঁ 1 মাইনাস i 1 মাইনাস z স্কয়ার। নেক্সট আসবে tan, tan অঙ্কটা একটু অন্যরকম, একটু করে দিচ্ছি অঙ্কটা, tanটা একটু অন্যরকম আসবে। সে নেক্সট হচ্ছে এক্সারসাইজ 2 বলতে পারো, বা ফর্মুলা tan এর ভ্যালু, tan ইনভার্স ইকুয়াল টু tan ইনভার্স z ইকুয়াল টু, দেখাতে হবে tan ইনভার্স z ইকুয়াল টু i বাই 2, এই i বাই 2 লগ অফ i বাই 2 লগ অফ i প্লাস z বাই i মাইনাস z, এটা হচ্ছে tan ইনভার্সের ফর্মুলা। tan ইনভার্স মানে cos বা sin বসিয়ে দিলে ডিরেক্টলি চলে আসবে না, sin বাই cos ডিভাইড করে দিলে এটা আসে না, তোমার মনে হবে cos পেলাম sin পেলাম, তাহলে ডিভাইড করে দিলে কি আসবে না, কারণ tan ইনভার্স ডিভাইড করে হয় না, তোমাকে ওইভাবে অন্য কিছু মেথডে যেতে হবে। চলো এটা যেটা ফটাফট করে নিই, এটা z ইকুয়াল টু, এখান থেকে ওমেগা ইকুয়াল টু tan ইনভার্স z or z ইকুয়াল টু tan ওমেগা, জানি কি tan ওমেগা, tan ওমেগা মানে হচ্ছে sin ওমেগা বাই cos ওমেগা, এবার ওমেগা মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ভেঙে দাও, e টু দি পাওয়ার i ওমেগা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস i ওমেগা ডিভাইড বাই i মানে 2i টু দি পাওয়ার i ওমেগা মাইনাস e টু প্লাস e টু দি পাওয়ার মাইনাস i ওমেগা ডিভাইড বাই 2, 2 কেটে যাবে, 2 কেটে গিয়ে কি থাকবে, 2 কেটে গিয়ে চলে আসবে নিচে i চলে আসবে, e টু দি পাওয়ার i ওমেগা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস i ওমেগা ডিভাইড বাই i ব্র্যাকেট e টু দি পাওয়ার i ওমেগা প্লাস e টু দি পাওয়ার মাইনাস i ওমেগা, এরকম দেখতে হলো। আচ্ছা, এই আইটাকে আমরা কি করব, এখানে z রয়েছে, এই z
আচ্ছা, এখানে আমরা এটাকে এই আইটাকে এদিকে অর জেড বাই আই, এটা আমাদের এম হচ্ছে এই জিনিসটা বের করা। জেড বাই আই করলাম মানে দুদিকে আমরা আই দিয়ে ডিভাইড করে দিলাম। আই দিয়ে ডিভাইড করলে কি হবে, এদিকে আই হলো, এদিকে আই আই মানে হচ্ছে আই ইন্টু আই হলো, তাহলে -1 -1 মানে এই ফর্মুলাটা উপরটা নিচেটা উপরটা চেঞ্জ করে দেবো। ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা, এইটার সামনে মাইনাস করে, এর সামনে প্লাস, আই দিয়ে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, মাইনাস ই টু দি পাওয়ার আই ওমেগা ডিভাইড বাই ই টু দি পাওয়ার আই ওমেগা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা। এবার আমাদের এম হচ্ছে আই প্লাস জেড আই মাইনাস জেড বের করা। এটাকে বলা হয় কম্পোনেন্ট ডিভিডেন্ডো, বাংলায় বলে যোগভাগ প্রক্রিয়া, এখানে ইউজ করব। অর ডিরেক্টলি কম্পোনেন্ট ডিভিডেন্ডো প্রক্রিয়া করে দেবো। তাহলে আই প্লাস এই আই প্লাস জেড আই মাইনাস জেড, তাহলে কি হবে, নিচেরটা মাইনাস প্লাস উপরেরটা, নিচেরটা প্লাস উপরেরটা করলে এইটা আই ওমেগা কেটে যাবে, তাহলে 2 ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা থেকে যাবে, ডিভাইড বাই কি হবে, নিচেরটা মাইনাস উপরেরটা, নিচেরটা মাইনাস উপরেরটা করলে কি হবে, এইটা এটা কেটে যাবে, এইটা প্লাস হয়ে থেকে যাবে, 2 ই টু দি পাওয়ার আই ওমেগা সার্ভাইভ করে 2 চলে গেল। তাহলে উপরে চলে গেলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস 2i আই ওমেগা। দেখো এবার লগ নিলে সহজে পেয়ে যাচ্ছ, দুদিকে লগ নাও, হেন্স লগ নিলে কি হবে, এটা মাইনাস 2i ওমেগা চলে আসবে, আর লগ অফ i প্লাস জেড বাই আই মাইনাস জেড, দ্যাট ইমপ্লাইজ ওমেগা ইকুয়াল টু এখানে এই পাশে চলে 1/2i, বুঝতে পারলো, 1/2i, আই উপর দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস প্লাস হয়ে যাবে, i/2 log of i প্লাস জেড আই মাইনাস জেড। জাস্ট একটু এই কায়দা ছিল বলে এই অঙ্কটা একটু করে দিলাম। নেক্সট একটা ফর্মুলা আসবে সাইন হাইপারবোলিক ফাংশনের ফর্মুলা, ওটা সাইন হাইপারবোলিক আমি করে দেবো, কস হাইপারবোলিক তুমি বাড়িতে কষবে, তারপর দুটো অঙ্ক কষবে, তাহলে আমাদের ফাংশন কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা প্রুফ করব ফর্মুলাটা প্রুফ বেসিক্যালি আসে এক্সারসাইজ 3 বলতে পারো, এক্সারসাইজ 3 প্রুফ সাইন হাইপারবোলিক ইনভার্স জেড ইকুয়াল টু সাইন ইনভার্স জেড কিছু করলাম, সাইন হাইপারবোলিক ইনভার্স জেড ইকুয়াল টু প্রুফ করো লগ অফ, এটা লগ অফ জেড প্লাস জেড স্কোয়ার প্লাস 1 তার রুট না স্কোয়ার, তার রুট, এটা হচ্ছে ফর্মুলা লগ অফ জেড প্লাস রুট ওভার অফ জেড স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, এটা ডিরাইভ করবো। সেই মেথডটা আমরা একই রকম মেথডই যাব, তার মেথডটা হচ্ছে সেম মেথডে ফলো করব। লেট ওমেগা ইকুয়াল টু সাইন হাইপারবোলিক ইনভার্স জেড, আমাদের ওমেগা ভ্যালু বের করতে হবে, অর আমরা লিখতে পারি জেড ইকুয়াল টু সাইন হাইপারবোলিক ওমেগা। এবার সাইন হাইপারবোলিক ওমেগার ফাংশন আমরা বসিয়ে দেবো, এটা ইউ দি পাওয়ার জে ওমেগা মাইনাস অফ ইউ দি পাওয়ার মাইনাস ওমেগা ডিভাইড বাই 2, এখানে আই এর কোনো ব্যাপার আসবে না, এরকম ফর্মুলা। একই টেকনিক আমরা অ্যাপ্লাই করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, অর 2z ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওমেগা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা, কি দিয়ে মাল্টিপ্লাই করবো, ই টু দি পাওয়ার ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, ই টু দি পাওয়ার 2 ওমেগা বা ওমেগা ই টু দি পাওয়ার ওমেগা তার স্কোয়ার লিখতে পারো, এবার সেটা চলে গেলে কি হবে, এটা চলে গেলে মাইনাস 2i জেড ই টু দি পাওয়ার ওমেগা, 2i জেড ই টু দি পাওয়ার ওমেগা, এবার সে -1 ইকুয়াল টু 0, এটা ইকুয়েশন। এটা আবার সিদ্ধ রাজ্য ইউজ করবে, কি করবে, এটা সিদ্ধ রাজ্য ইউজ করলে হেন্স ই টু দি পাওয়ার ওমেগা ইকুয়াল টু মাইনাস বি, দিস কোয়ান্টিটি মাইনাস মানে 2i জেড প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মানে হচ্ছে 4z স্কয়ার মাইনাস ac, এ মানে -1, সি মানে 1, তাহলে +1 ডিভাইড বাই 2, ঠিক আছে, ডিভাইড বাই আচ্ছা ডিভাইড বাই এখানে ই টু দি পাওয়ার ওমেগা বি স্কয়ার মাইনাস 4ac মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac, হ্যাঁ 4টা মিস করেছি, 4ac মাইনাস 4, তা 2 দিয়ে ডিভাইড করলে কি হবে, এটা z হবে
প্লাস মাইনাস রুট ওভার অফ 4 বাইরে চলে গেলে 2 কেটে যাবে, তাহলে জেড স্কোয়ার প্লাস 1। হ্যাঁ, একদম সহজ ব্যাপার, সিম্পল ব্যাপারটা চলে এলো। হেন্স লগ নিলে কি হয়ে যাবে, ওমেগা ইকুয়াল টু লগ অফ জেড। লগ অফ জেড এখানে আমরা প্লাস নেব, কারণ হচ্ছে জেড স্কোয়ার প্লাস 1 জেড এর চেয়ে সবসময় বড়। বুঝতে পারলে ব্যাপারটা, জেড এর চেয়ে জেড স্কোয়ার প্লাস 1 সবসময় জেড এর চেয়ে বড় হবে। সামনে মাইনাস নাম্বার, এটা নেগেটিভ হয়ে যাবে। লগ অফ নেগেটিভ ইজ নট ডিফাইন্ড, সো এটা পজিটিভ ভ্যালু নিতে হবে। রুট ওভার অফ জেড স্কোয়ার প্লাস 1, দিস ইজ দ্য আনসার। তাহলে তুমি সিমিলারলি cos of y টা বের করতে পারবে, tan টা বের করতে পারবে একইভাবে। এবার একটা অঙ্ক করা যাক। দুটো অঙ্ক করব আর দুটো অঙ্ক তোমায় হোমওয়ার্ক দেব। তাহলে অঙ্ক করা যাক। আমরা ফাইন্ড দ্য ভ্যালু অফ sin ইনভার্স মাইনাস i, এক্সারসাইজ 1। ফাইন্ড দ্য ভ্যালু অফ sin ইনভার্স i। sin ইনভার্স i এর ভ্যালু বের করো। ফাইন্ড দ্য ভ্যালু অফ sin ইনভার্স i, i হোক মাইনাস i হোক, এরকম একটা অঙ্ক, এই অঙ্ক করো। তাহলে কিভাবে বের করবে, ইউজিং ফর্মুলা। ফর্মুলা জানতে হবে, নাহলে ফর্মুলা ডিরাইভ করে নিতে হবে। যদি ভুলে যাও ডিরাইভ করে নিতে হবে। sin ইনভার্স z, ইউজিং sin ইনভার্স z ইকুয়াল টু মাইনাস i লগ অফ, মনে রাখা একটু ডিফিকাল্টি রয়েছে, তো না ভুলে যাও যদি তাহলে ডিরাইভ করে নিতে হবে সংক্ষেপে ব্রিফলি। মাইনাস i লগ অফ iz প্লাস রুট ওভার অফ 1 মাইনাস জেড স্কোয়ার, এই হচ্ছে ফর্মুলা। মাইনাস i লগ অফ iz প্লাস 1 মাইনাস রুট ওভার জেড স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমাদের এটা বের করতে বলে সেটা ভ্যালু। হেন্স sin ইনভার্স মাইনাস i ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, মাইনাস i লগ অফ জেডের জায়গায় মাইনাস i বসিয়ে দাও। মাইনাস i বসালে কি হবে, মাইনাস থাকে মাইনাস প্লাস 1 হয়ে যাবে এখানে, জাস্ট সিম্পল 1 প্লাস 1 হলো, প্লাস এখানে জেড স্কোয়ার, 1 জেড স্কোয়ার মানে হচ্ছে i, মাইনাস প্লাস হয়ে যাবে, i স্কোয়ার মানে মাইনাস প্লাস, তাহলে প্লাস 1, তাহলে যে 1 প্লাস রুট 2 লগ অফ 1 প্লাস রুট 2, তো দিস ইকুয়াল টু চলে এলো মাইনাস i লগ অফ 1 প্লাস রুট 2। এবার লগের কোনো একটা ভ্যালু ইন জেনারেল কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে ইন জেনারেল কমপ্লেক্স নাম্বার, এটা রিয়েল পার্ট, এটা x প্লাস iy, ওয়াইটা 0 এখানে। তাহলে ইন জেনারেল কমপ্লেক্স নাম্বারে এখানে আমরা ইন জেনারেল ভাবে লিখতে পারি এটাকে, যে রুট যখন বের করবে প্লাস মাইনাস লিখতে পারি। এখানে প্লাস মাইনাস কেন লিখবো, কারণ রুট ওভার 2 মানে রুট 2 ভ্যালু বসে প্লাস হতে পারে মাইনাস হতে পারে, তাহলে এখানে ইন জেনারেল ভাবে প্লাস মাইনাসটা লিখতে হবে। এবার প্লাস মাইনাস রুট 2 ভ্যালু কত হয় সেটা আমাদের বের করতে হবে। লগ অফ এটার ভ্যালুটা ইন জেনারেল ভ্যালু, মাল্টিভ্যালুড ফাংশন, লগ মানে মাল্টিভ্যালুড ফাংশন। কি করে হয়, এইভাবে কোথায় লাই করবে, এটা হচ্ছে x, এটা y। যদি আমরা 1 প্লাস রুট 2 নিই, 1 প্লাস রুট 2 মানে হচ্ছে এইসব জায়গায় থাকবে, এটা 1 প্লাস রুট 2, আর 1 মাইনাস রুট 2 কত হবে, রুট 2 মানে হচ্ছে 1.4, তো মাইনাস হলে নেগেটিভ চলে আসবে, তাহলে x এর ভ্যালু এখানে চলে আসবে, এটা হচ্ছে 1 মাইনাস রুট 2 ভ্যালু, এসব জায়গায় থাকবে। তো এখানে থাকে মানে হচ্ছে ম্যাগনিটিউড হচ্ছে r এর ভ্যালু 1 প্লাস রুট 2 আর থিটা এর ভ্যালু 0। এই পয়েন্টটা মানে r এর ভ্যালু 1 মাইনাস রুট 2, বুঝতে পারলে? r এর ভ্যালু হচ্ছে 1/1 মাইনাস রুট 2, মানে ম্যাগনিটিউড, এটা ম্যাগনিটিউড নেব, আর মানে রুট 2 মাইনাস 1 নেব বেসিক্যালি তখন ম্যাগনিটিউডটা, আর থিটার ভ্যালু পাই। তাহলে আমাদের করসপন্ডিং ভ্যালু বের করতে হবে, ভ্যালু বের করে এখানে পুট করতে হবে। নাও এটা লগ অফ মাল্টিভ্যালুড ফাংশন, লগ এর ভ্যালু বের করো। নাও লগ অফ 1 প্লাস রুট 2, লগ অফ 1 প্লাস রুট 2 ইকুয়াল টু কি হবে, ইকুয়াল আমরা জানি লগ অফ ডিরেক্টলি বসিয়ে দেব, লগ অফ লিখি বা এলএন লিখি, লগও লিখতে পারো, ওটা এলএন লিখি বেসিক্যালি, এটাও লগ অফ, এটাও ইবিএস, বাট এটাকে এলএন লিখি ডিফারেন্স করার জন্য, আদারওয়াইজ এলএন আর মানে হচ্ছে 1 প্লাস রুট 2 মানে আর, প্লাস আই থিটা, বুঝতে পারলে, আই থিটা প্লাস 2 পাই কে প্লাস আই থিটা, এখানে কত 0 ডিগ্রি, 0 প্লাস 0 মানে থিটা মানে পাইতে লিখবে 0, রাডিয়ানে 0 প্লাস 2 পাই কে, এখানে কে ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 2 ডট ডট, আর মাল্টিভ্যালুড ফাংশন।
কমপ্লেক্স নেই, রিয়াল ভ্যালু, বাট ইন জেনারেল কমপ্লেক্স অ্যানালিসিস এটাকে লিখতে হবে, মাল্টিপল ফাংশন হিসেবে লিখতে হবে। তাহলে এটা যদি হয় তাহলে করসপন্ডিং সাইনের ভ্যালু কত হবে? সাইন ইনভার্স মাইনাস আই ইকুয়াল টু হয়ে যাবে, এখানে বসিয়ে দাও, তাহলে মাইনাস আই থাকবে, আর ln 1 প্লাস রুট টু প্লাস আই 2 পাই কে, এরকম হলো। এবার আই দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারো, আই দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? এই আই মাইনাস 1 প্লাস হয়ে যাবে 2 পাই কে মাইনাস আই ln 1 প্লাস রুট টু, এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে একটা আনসার হলো, মাইনাস প্লাস নিলে মাইনাস হলো। ঠিক আছে, এবার নেক্সট পার্টে চলে যাব। when log of 1 minus root 2, আমরা যখন এটাকে 1 minus root 2 নেব তখন কি হবে? 1 minus root 2 যখন হবে তখন ম্যাগনিটিউড ln of ম্যাগনিটিউড মানে রুট 2 minus 1, তখন নেগেটিভ আসে না, লগের কোনো নেগেটিভ আসবে না। এটা লগের নেগেটিভ ভ্যালুটা এখানে 1 minus লগের নেগেটিভ ভ্যালু আনডিফাইন্ড হয়ে যাবে, বাট এখানে ম্যাথমেটিক্যালি কমপ্লেক্স অ্যানালিসিস সেটা আমরা লিখতেই পারি। 1 minus root 2 মানে ln root 2 minus 1, কারণ ম্যাগনিটিউড এটা, প্লাস আই থিটা মানে এখানে পাই, কারণ এই পয়েন্টে রয়েছে এটা, পাই প্লাস 2 পাই কে, কে মানে হচ্ছে আবার 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট ডট। ফাইনাল ভ্যালু কি হবে? এটা এখানে বসিয়ে দাও, এটা এন্ড সাইন ইনভার্স মাইনাস আই, এটা একটা ভ্যালু হতে পারে। সাইন ইনভার্স মাইনাস আই মানে মাইনাস আই লগ অফ দিস, মানে এটা হয়ে যাবে ln root 2 minus 1 প্লাস আই, এটা হচ্ছে কে প্লাস 2 পাই, এটা এভাবে লিখতে পারো, পাইটা কমনে লিখতে পারো। এটা যদি আমি এইভাবে দেখো, এটা হচ্ছে পাই কমন না, পাই কমন নিলে কি হবে? 1 প্লাস 2 কে, ঠিক আছে, 1 প্লাস 2 কে, এটা তুমি মাল্টিপ্লাই করে দিতে পারো, আই দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? আবার একইভাবে দিস কোয়ান্টিটি আই দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে পাই 1 প্লাস 2 কে মাইনাস আই ln root 2 minus 1, এটা ভ্যালু আর এটা ভ্যালু, দুটো ভ্যালু, মাল্টিপল ভ্যালু, অনেক ভ্যালু পাওয়া যায় এখানে, সেভাবে অনেক ভ্যালু পেলে। এবার তুমি আরো অঙ্ক করতে পারো, একটা অঙ্ক তোমায় দিচ্ছি, এই একই টাইপের অঙ্ক তুমি বের করবে, সিমিলার টাইপের অঙ্ক তুমি করতে পারবে। প্লাস মাইনাস মাল্টিপল ফাংশন কি করে করতে হয় একটা অঙ্ক দেখিয়ে দিলাম, সিমিলার টাইপের অঙ্ক তোমাকে 3টে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, জাস্ট ম্যাথামেটিক্স, এভাবে কোনো ফিজিক্স নেই, কিছু নেই, বাট এগুলো বিভিন্ন ফিজিক্সের অঙ্ক কোর্স থেকে কাজে লাগে, গামা বিটা ফাংশন যেরকম কাজে লাগে সেরকম কাজে লাগে, সেই জন্য এগুলো ফিজিক্সের সিলেবাসে পড়ানো হয়। এবার হোমওয়ার্ক দিচ্ছি 3টে এখানে। হোমওয়ার্ক 1, sin inverse 2, find the value of sin inverse 2, তুমি বললো sin inverse 2 মানে অবভিয়াসলি অ্যাঙ্গেল রেডিয়ানে, এটা বের করো। ঠিক আছে, sin inverse 2 বের করবে। আর হচ্ছে নাম্বার 2, 3 হচ্ছে ভ্যালু অফ একই রকম cos ইনভার্স i, আর একটা 4 নম্বর অঙ্ক কি হবে? cos হাইপারবোলিক ইনভার্স i, এই 3টে অঙ্ক করবে, একই টাইপের অঙ্ক, একই রকম ভ্যালু আসবে, মাল্টিপল লগ দিয়ে আনসার আসবে, মাল্টিপল ফাংশন আসবে, সেই অ্যাঙ্গেলটা তুমি বের করে ওখানে দেখিয়ে নেবে কোথায় অ্যাঙ্গেলটা বসছে, তারপর ডিপেন্ড করে ভ্যালুগুলো আলাদা আসবে। আমাদের কমপ্লেক্স ফাংশন, কমপ্লেক্স ইনিশিয়াল পার্টগুলো কমপ্লিট হলো। এখান থেকে একটু নিয়ে তুমি খেয়াল করে দেখবে যে 2, 4 নম্বরের কোশ্চেন মোটামুটি আসে, যা পড়ে এলাম এতক্ষণ ধরে, তুমি এতক্ষণ পড়ে 4 নম্বর, বাট এগুলো খুব বেসিক। বড় অঙ্কগুলো যখন করব তখন এই পার্টগুলো অঙ্কগুলো বিভিন্ন সময় ঘুরে ফিরে আসবে, কারণ বড় অঙ্ক 4 নম্বর অঙ্ক পর্যন্ত দেখবে এই ছোট ছোট অঙ্ক লুকিয়ে রয়েছে, তো এগুলো যদি না করো তাহলে বড় অঙ্ক করতে পারবে না, সেজন্য এই অঙ্কগুলো করতে হবে। প্রবলেম সেটে দেখবে এটার উপর হোমওয়ার্ক একটু কমই দিয়েছি, এক্সামে কম আসে বলে একটু কম দিয়েছি, বাট এখানে যে হোমওয়ার্কগুলো দিলাম ক্লাসে, সেই হোমওয়ার্কগুলো করে আমাকে পিডিএফ করে পাঠাবে।
নিজে প্রথমে ট্রাই করবে, না পারলে তুমি বইয়ের একটু হেল্প নেবে। কি বই হেল্প নেবে? যেকোনো বই তুমি পড়তে পারো, কমপ্লেক্স নাম্বার যেকোনো ম্যাথমেটিক্সের বইতে রয়েছে। সবচেয়ে ভালো লেখা আছে একটাই বই, চার্চিল, ব্রাউন, একটা কমপ্লেক্স নাম্বারের একটাই, পুরো বইটাই কমপ্লেক্স অ্যানালাইসিস। সব সিলেবাসে নেই, আমাদের 50% আমাদের সিলেবাসে রয়েছে। আর স্পাইজেল অ্যানালাইসিস একই রকমভাবে তার 50% সিলেবাসে রয়েছে, একটাই পুরো বই স্পাইজেল। ই-কপি পাওয়া যায় এগুলো, চার্চিল, ব্রাউন ই-কপি পাওয়া যায়। একটা চ্যাপ্টারের জন্য একটা বই ৳500 দিয়ে না কেনাই ভালো। তুমি ই-কপি দিয়ে পড়তে পারো। আমি বোর্ডে যা করে দিচ্ছি সেটা করলে তুমি এক্সামে ফুল মার্কস পেয়ে যাওয়ার কথা। তুমি যদি বই ওপেন নাও করো তাহলেও ইউ শুড গেট ফুল মার্কস। আমি যেটা করি যেরকমভাবে ক্লাসে করিয়ে দেব। আর আদারওয়াইজ যেকোনো যে কমপ্লেক্স নাম্বারের বই আছে, টি-চাও বা আদার যেকোনো ম্যাথমেটিক্যাল মেথডস এর বই সব বইতে রয়েছে। ওখান থেকে খানিকটা হেল্প নিতে পারো, নিয়ে তুমি পড়বে। চলো এবার নেক্সট স্টার্ট করবে যেখান থেকে, ওগুলো এক্সামে প্রচুর কোয়েশ্চেন আসে এখান থেকে। কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন, কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন, কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এটার একটু নোট আমি দেব, তুমি খাতায় একটু লিখে নেবে। এখন যে নোটটা দেবো সেটা বুঝিয়ে দেবো এখানে, কারণ এখানে নোট লেখা থাকলে টাইম লেগে যাবে। বাট ওই নোটগুলো নরমালি এক্সামে আসে না কোয়েশ্চেন, অঙ্ক হিসেবে আসে। বাট কনসেপ্টটা বুঝতে হবে। আচ্ছা, কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন ডেফিনিশন কি করা হবে? যেটা কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন আমরা যেভাবে ডিফাইন করি, নরমাল z যদি একটা in the region f of z is a single valued in the region R, f of z single valued মানে পার্টিকুলার রিজিয়নে সিঙ্গেল ভ্যালুড, অন্য রিজিয়নে আলাদা ভ্যালু হতে পারে। f of is a single valued, তবে তুমি ডিফাইন করতে পারবে single valued in the region I, region R। যেমন ধরো আমাদের z টু দি পাওয়ার হাফ, এখানে 0 থেকে π/2, থিটা ইকুয়াল 0 থেকে π/2 এইটুকু রেঞ্জের ভেতরে, r ইকুয়াল 0 টু ইনফিনিটি আর থিটা ইকুয়াল 0 থেকে π/2 এটুকু রেঞ্জের ভিতরে সিঙ্গেল ভ্যালুড। আবার যখন পরের রেঞ্জে চলে যাবে তখন আলাদা সিঙ্গেল অ্যানাদার ভ্যালু আসবে। বাট এই যে রেঞ্জ, এই রেঞ্জের ভিতরে তুমি একটাই ভ্যালু পাবে। দ্যাট মিনস আমরা একটা মাল্টিপল ফাংশনকে একটা রেঞ্জের মধ্যে সিঙ্গেল ভ্যালুড বলতেই পারি। বুঝতে পারলে ব্যাপারটা? কমপ্লেক্স এলিমেন্টে প্রচুর ফাংশনে মাল্টিপল ফাংশন আসে, বেশিরভাগ ফাংশনই। আর আমরা একটা রিজিয়নের ভিতরে সিঙ্গেল ভ্যালুড বলতেই পারি। If of z is a single valued in a region R, then differentiation, then f prime z মানে ডিফারেন্সিয়েশন, আর লিখলাম না এসব, f prime z মানে ডিফারেন্সিয়েশন is defined as single valued না হলে ডিফারেন্সিয়েশন ডিফাইন করা যায় না। লিমিট ডেল্টা z টেন্ডস টু 0, যেরকম আমরা শিখেছি সেটাই, z প্লাস ডেল্টা z মাইনাস f of z ডিভাইড বাই ডেল্টা z। বাই ডেফিনিশন যেরকম শিখেছি সেরকমই, বাট এখানে রিজনের ভিতরে সিঙ্গেল ভ্যালুড অ্যান্ড ডিফারেন্সিয়েবল। নেক্সট আমরা শিখবো অ্যানালাইটিক ফাংশন কাকে বলে। অ্যানালাইটিক ফাংশন, এটা ডিফারেন্সিয়েশন ডেফিনিশন। এবার হচ্ছে অ্যানালাইটিক ফাংশন। অ্যানালাইটিক ফাংশন, আচ্ছা আমরা জানি ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করার জন্য কি হতে হয়? ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হয়, লিমিট এক্সিস্ট করতে হয়। নাম্বার 1, ডিফারেন্সিয়েশন ডিফাইন করার জন্য লিমিট এক্সিস্ট করতেই হবে নাম্বার 1। তবে ফাংশনটাকে কোনো একটা পয়েন্টে, যে পয়েন্টে ডিফারেন্সিয়েশন তুমি ডিফাইন করবে, ফাংশন শুড বি কন্টিনিউয়াস। লিমিট এক্সিস্ট করতে, লিমিট না হলে কন্টিনিউয়াস আসার ব্যাপার নেই। তাহলে প্রথম কনসেপ্ট হচ্ছে কোনো একটা পয়েন্টে ফাংশনটাকে লিমিট এক্সিস্ট করতে হবে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে। যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় তবে তুমি ডিফারেন্সিয়েট করতে পারো। এবার বুঝতে পারলে ডিফারেন্সিয়েট করে, তার মানে একটা ফাংশন কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল মানে হচ্ছে তাহলে ওই ফাংশনটা ওই পয়েন্টে লিমিট এক্সিস্ট করে এবং ফাংশনটা কন্টিনিউয়াস হয়। বুঝতে পারলে? তাহলে ইফ এ ডেরিভেটিভ লিমিট ডেরিভেটিভ এক্সিস্ট করছে, মানে এক্সিস্ট অ্যাট দ্য পয়েন্ট অফ, আচ্ছা এই ব্যাপারটা লিখবো। ধরো f of z, f of একটা ফাংশন, তার একটা লিমিট f প্রাইম z এক্সিস্ট করছে। এটা আমি ল্যাঙ্গুয়েজে দেবো, তুমি একটু জায়গা রাখো বুক খাতাতে। এটা জাস্ট কনসেপচুয়ালি একটু লিখে রাখো, তারপর একটু জায়গা রাখো, বই আমি নোট মধ্যে দেবো, সেটা একটু লিখো। f প্রাইম z এক্সিস্ট করছে, ঠিক আছে? একটা ফাংশন হচ্ছে দিস, এর f ফাংশন এক্সিস্ট করছে। কোথায় এক্সিস্ট করবে? ইন দ্য ডোমেইন R, in the region R বা domain R, exist in the point, all the point in all the point in the region R। আমার একটা রিজিয়ন, কমপ্লেক্স রিজিয়ন, সেখানে এটা ডোমেইন এক্সিস্ট করছে, মানে ডেরিভেটিভ এক্সিস্ট করে। তাহলে ওটা কি বলবো? ওই ফাংশনটা কি বলবে? এই ডোমেইনের ভেতরে বলবে দিস, দেন দিস রিজিয়ন ইজ কল্ড অ্যানালাইটিক ফাংশন। একদম সহজ ব্যাপার। এগুলো ম্যাথমেটিক্যালি দেখবে ঘুরিয়ে ফিরে অনেক কথা বলবে। আমরা যদি ফিজিক্যালি মানে খুব ইজিলি ল্যাঙ্গুয়েজে বলি, বাট খুবই ইজি ব্যাপার।
কোন একটা ডোমেন রয়েছে, একটা ডোমেন, এই যে কোনো ডোমেন, এটা এক্স ওয়াই মানে কমপ্লেক্স ডোমেন, যেখানে দুটো এক্স ওয়াই জেড যে কোনো পয়েন্ট, এই ফাংশনটা এই ডোমেনের যে কোনো পয়েন্টে যে ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে বলবে এই ডোমেনে ফাংশন অ্যানালাইসিস। কোন এই পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে না তাহলে হচ্ছে নন অ্যানালাইটিক ফাংশন ওই পয়েন্টে। একটা ফাংশন একটা পয়েন্টে অ্যানালাইটিক হতে পারে, অন্য পয়েন্টে নন অ্যানালাইটিক হতেই পারে। Mathematically বলবে a function f of z is said to be analytic at a point z naught if there exists a neighborhood z minus z naught less than delta at all points of which f prime z exists. এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। এই ডেফিনেশন মুখস্থ করে পরীক্ষা লিখতে হবে না, আমরা শুধু এই কনসেপ্টটা আমাদের চাই, তাহলেই হবে। এবার যদি কোন একটা ডোমেনের ভিতরে ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে আমরা একটা ইকুয়েশন বের করব, কচিস ইকুয়েশন, কচি-রাইমান ইকুয়েশন। কমপ্লেক্স ডিফারেন্সিয়েশনের ভেতরে আমরা চলছি, নিউ চ্যাপ্টার স্টার্ট করেছি কমপ্লেক্স ডিফারেন্সিয়েশন। এর ভেতরে আমরা লিখবো খুব ইম্পর্টেন্ট রিলেশন কচি-রাইমান ইকুয়েশন। এখান থেকে এক্সাম কোশ্চেন আসবেই। এই কচি, আমরা ম্যাথমেটিশিয়ান ছিল, আমরা অনেক ফর্মুলা আমরা পড়বো, ফিজিক্সের ফর্মুলা রয়েছে কচি-রাইমান। ইনি বড় একটা ম্যাথমেটিশিয়ান ছিলেন। আচ্ছা, রাইমান, তাহলে কচি-রাইমান ইকুয়েশন, সিআর ইকুয়েশন বলা হয়, এত সংক্ষেপে খুব ইউজফুল ইকুয়েশন বলে কচি-রাইমান সিআর ইকুয়েশন আমরা সংক্ষেপে বলতে পারি। এটা এক্সামে কচি-রাইমান ইকুয়েশন কাকে বলে সেটা 1 নম্বর দিয়ে অঙ্ক দিতে পারে। সেটা কি রকম লিখবে? a necessary condition that f of z, a necessary condition that f of z টাকে আমরা যদি ইনজার ভাবে কি লিখতে পারি, f of z কে আমি রিটেন আগে দেখিয়েছিলাম রিয়াল গুলোকে আলাদা করে x, y প্লাস i v x, y এরকম লেখা যায়। f of z একটা ফাংশন হলে তার রিয়াল পার্টটাকে আলাদা করে প্লাস ইমাজিনারি পার্টটাকে আলাদা করে লিখতে পারি এভাবে। f of z টাকে এইভাবে লেখা যায়। বলা হয়েছে necessary condition that this function be analytic in a region R is that u and v satisfy the Cauchy-Riemann equation. এটা অ্যানালিটিক কখন হবে? This function will be analytic when it satisfy CR equation, CR relation বা ইকুয়েশন। CR ইকুয়েশন মানে Cauchy-Riemann equation। এটা অ্যানালিটিক তখন হবে কোন একটা ডোমেন, অবভিয়াসলি একটা ডোমেন, পৃথিবীতে এখানে একটা ডোমেনের অ্যানালিটিক মানে অন্য জায়গায় অ্যানালিটিক নাও হতে পারে। আমরা সবসময় ভাবতে একটা ডোমেন বা রিজিয়ন বলতে হবে। This function will be analytic in a region when it satisfies CR relation বা CR condition. সেটা Cauchy-Riemann কন্ডিশনটা কি? খানিকটা আমাদের ওই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অঙ্কের মতোই, del u by del x, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব del u by del x equal to del v by del y। মনে রাখাটা খুব সহজ, মনে রাখতেই হবে। প্রথম ফাংশন রিয়াল ফাংশনকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x, আর কমপ্লেক্স ফাংশনকে যেটা ইমাজিনারি পার্টে রয়েছে সেটা ডিফারেন্সিয়েট করব y দিয়ে, ইকুয়াল টু হবে। এটা একটা কন্ডিশন। এন্ড যদি এটাকে আমরা y দিয়ে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? del u by del y ইকুয়াল টু মাইনাস, এখানে হয়ে যাবে del v by del x। মনে রাখাটা খুবই সহজ, মনে রাখতেই হবে। তোমাকে এটা এক্সামে ইউজ করতেই হবে। এক্সামে মিনিমাম এখান থেকে 4-5 মার্কসের কোশ্চেন আসবে। তাহলে কি হলো? তাহলে একটা ফাংশন f of z will be analytic কোন একটা রিজিয়নের ভিতরে যদি অ্যানালাইটিক হয় তাহলে ফাংশনটাকে CR কন্ডিশন স্যাটিসফাই করে। দিস ইজ দ্য কন্ডিশন, দিস ইজ দ্য ফর্মুলা, থিওরেম বলতে পারো। কি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে? del u by del x ইকুয়াল del v by del y। এটা প্রথম ফাংশন x দিয়ে ডিফারেন্সিয়েট করবে, অবশ্যই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, কারণ এটা ফাংশন অফ x y। টোটাল ডিফারেন্সিয়েশন করা মানে ভুল এখানে, কারণ ইন জেনারেল ফাংশন ইজ ফাংশন অফ x y। তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে del x of u ইকুয়াল del এটাকে ডিফারেন্সিয়েট করবে v দিয়ে, del y of v। এটা একটা কন্ডিশন। এন্ড দুটোকে স্যাটিসফাই করতে হবে, একটা স্যাটিসফাই করলে হবে না। আর কি এটাকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু y, এটা হবে x দিয়ে, বাট সামনে একটা মাইনাস আসবে সেক্ষেত্রে। এটাকে প্রথমটাকে x দিয়ে, পরেরটাকে y দিয়ে, প্লাস আসবে। এটাকে উল্টো করলাম মানে নেগেটিভ চলে আসবে। উল্টো মানে প্রথমটাকে ডিফারেন্সিয়েট করব উইথ y দিয়ে, দ্বিতীয়টাকে ডিফারেন্সিয়েট করব z দিয়ে, সামনে একটা দ্বিতীয়টাকে ডিফারেন্সিয়েট করব x দিয়ে, সামনে একটা মাইনাস আসবে। মনে রাখবো এভাবে। আচ্ছা, এটাকে প্রুফ করা যায়। Proof for necessary condition. This is a necessary condition for a function to be analytic. এটা প্রুফ একটু ব্রিফলি দেখিয়ে দিচ্ছি। প্রুফ ইউনিভার্সিটি এক্সামে আমি দেখিনি আসতেও পারে, বাট এটা দিয়ে প্রচুর অঙ্ক আসবে। প্রুফটা না করলে যেন এত বড় একটা ইম্পর্টেন্ট ফর্মুলা কি করে হচ্ছে সেটা সংক্ষেপে একটু প্রুফ করে দিচ্ছি।
এটা আমি নোট দেব, খুব লেখারও কিছু নেই, এটা প্রুফ দিচ্ছি, প্রুফ। আচ্ছা, এফ অফ জেড যদি অ্যানালাইটিক হতে হয় তাহলে লিমিট এক্সিস্ট করতে হবে টু বি অ্যানালাইটিক, এফ অফ জেড টু বি অ্যানালাইটিক we should have কি হবে f prime z, f prime z equal to f prime z equal to limit delta z tends to 0, limit delta z tends to 0, f of z plus delta z minus f of z divided by delta z। এবার এটাকে আমরা এক্স ওয়াই ভেঙে দিতে পারি, অর লিখলাম এইভাবে, এফ প্রাইম জেড ইকুয়াল টু অর দিয়ে লিখছি এই জিনিসটাকে, লিমিট। এইবার ডেল্টা জেড, জেডের মধ্যে কে রয়েছে, জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। আমরা যে ছবি আঁকার চেষ্টা করি, জেড মানে কোনো একটা পয়েন্ট এক্স প্লাস আই ওয়াই, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে আমরা লিখতে পারি এটাকে জেড টেন্স টু জিরো, ডেল্টা জেড টেন্স টু জিরো মানে হচ্ছে এক্স টেন্স টু জিরো, ওয়াই টেন্স টু জিরো। তবে চেষ্টা করো, ডেল্টা জেড মানে ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই হবে অবভিয়াসলি, ডেল্টা জেড মানে ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই হবে। এবার ডেল্টা টেন্স টু জিরো কখনই হবে যখন এক্স ডেল্টা এক্স টেন্স টু জিরো, ডেল্টা ওয়াই টেন্স টু জিরো। তার মানে এই পয়েন্টে তুমি আসবে, ডেল্টা জেড টেন্স টু জিরো মানে এই পয়েন্টে তুমি আসার চেষ্টা করছো, ডেল্টা জেড টেন্স টু জিরো মানে এই পয়েন্টে আসার চেষ্টা করো না, ডেল্টা জেড মানে যে পয়েন্ট আছে সেই পয়েন্টে তুমি পৌঁছবে, কোনো একটা পয়েন্টে একদম সে কাছে পৌঁছবে। তাহলে ভেরিয়েশন অফ এক্স, ডেল্টা এক্স টেন্স টু জিরো, ডেল্টা ওয়াই টেন্স টু জিরো, এটা মানে হচ্ছে সেটা বোঝাবে। এটা মানে হচ্ছে ডেল্টা এক্স টেন্স টু জিরো, ডেল্টা ওয়াই টেন্স, দুটো জিরো টেন্স টু জিরো হয় তাহলে ডেল্টা জেড টেন্স টু জিরো হবে। তাহলে এটা ফাংশনটা কি করবো, সমস্ত এক্স ওয়াই জেড আমরা ভেঙে দেবো, ফাংশনটাকে ভেঙে দিয়ে সমস্ত ফাংশন ভেঙে দেবো। এগুলো সব এটা মুছে দিচ্ছি, বড় লিখতে হবে একটা লাইন, তারপরে ওখান থেকে আমরা প্রুফটা চলে আসবে। এটা হচ্ছে মেন লাইন। আচ্ছা দেখো, এফ মানে হচ্ছে আমাদের এফ মানেই হচ্ছে এফ অফ জেড মানে হচ্ছে ইউ প্লাস আই ভি। তাহলে এফটার জায়গায় ইউ প্লাস আই ভি লিখবো, তাহলে এফ মানে হচ্ছে এই এফ মানে হচ্ছে ইউ প্লাস আই ভি, এখানে এফ মানে হচ্ছে ইউ প্লাস আই ভি, এখানে এফ ইউ বাই আই ভি মানে হচ্ছে ইউ, এখানে ডেল্টা এক্স ইউ ফাংশন অফ, এটার ভিতরে কি হবে এক্স প্লাস ডেল্টা, ডেল্টা এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এটা তাই হবে। আর যখন এফ অফ জেড লিখবো তখন ইউ ফাংশন অফ এক্স ওয়াই ভি এক্স ওয়াই লিখবো। তাহলে প্রথমটা আমরা লিখবো এভাবে, এইটাকে আমরা লিখবো, এইটাকে আমরা লিখছি ইউ, এইভাবে লিখবো ইউ এক্স প্লাস ডেল্টা এক্স, ইউ এক্স প্লাস ডেল্টা এক্স ওয়াই ইউ প্লাস, হ্যাঁ ইউ এর ভেতরেই মানে এক্সটাকে লিখলাম এক্স প্লাস ডেল্টা এক্স, জেডটাকে লিখলাম এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই প্লাস ডেল্টা ফাংশন হিসেবে লিখছি। তাহলে ইউ ব্র্যাকেট লেখা মানে ফাংশন প্লাস আই ভি, ভিটা হবে এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এটা হলো এফ অফ জেডটা হলো, মাইনাস এফ অফ জেড প্লাস ডেল্টা জেড হলো। এবার এফ অফ জেড লিখবো, এফ অফ জেড মানে যা ছিল ফাংশনটা সেটাই, তাহলে ইউ এক্স কমা ওয়াই প্লাস আই ভি এক্স কমা ওয়াই, এরকম হয়ে যাবে ব্র্যাকেটে। নিচে ডেল্টা জেড মানে হচ্ছে ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। এবার আমাদের এখান থেকে ভাবতে হবে এই যে এই পয়েন্টটা, দ্যাট ইজ ডেল্টা জেড টেন্ডস টু জিরো, আমরা দুভাবে আসতে পারি। ডেল্টা জেড টেন্ডস টু জিরো আমরা দুভাবে আসতে পারি। ডেল্টা জেড টেন্ডস টু মানে ডেল্টা জেড, ধরো আমরা ডেল্টা জেড কোন একটা পয়েন্টে আসবো, এই পয়েন্টে বা এই পয়েন্টে আসছি, সে ধরো এই পয়েন্টে আসবো, তাহলে ডেল্টা জেড টেন্ডস টু জিরো আমরা আসবো ইন্ডিপেন্ডেন্ট ওয়ে, দুভাবে হয়। এখানে ফাংশন অফ এক্স এন্ড ওয়াই, জেড ইজ এ ফাংশন অফ এক্স এন্ড ওয়াই, আমরা এক্স বরাবর আসবো প্লাস ওয়াই বরাবর আসবো, আমরা এখানে আসতে পারি এইভাবে আসবো, এক্স দিকে আসবো বা ওয়াই দিকে আসবো। এবার আমরা লিখবো, এটা লিখবো দিস, এই জিনিসটা মাস্ট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ম্যানার ইন হুইচ ডেল্টা জেড অ্যাপ্রোচেস টু জিরো। আমরা ডিফাইন্ড ওয়েতে এখানে আসতে পারি, এক্স ডেল্টা এক্স টেন্স টু জিরো, ডেল্টা ওয়াই টেন্স টু জিরো করে এদিক থেকে বা বিভিন্নভাবে ডেল্টা জেড টেন্স টু জিরো আসতে পারি।
তাহলে এবং সেটা সেম ভ্যালু আসবে। তাহলে এবার কেস ডিফারেন্ট কেস কনসিডার করব। একটা কেস আমরা কনসিডার করছি কেস 1। কেস 1 আমরা কনসিডার করব যে ডেল্টা y 0, ডেল্টা y ইকুয়াল টু 0, ডেল্টা x টেন্ডস টু 0। এটা মানে কি হবে? এটা মানে হচ্ছে আমাদের ডেল্টা x টেন্ডস টু 0। আমরা টেন্ডস টু 0 এই পয়েন্টে আসতে চাই। তাহলে y ডেল্টা y ইকুয়াল টু 0 করে দিয়েছি আর ডেল্টা x টেন্ডস টু 0 মানে হচ্ছে ডেল্টা x টেন্ডস টু 0। এভাবে আসতে পারি বা অন্য কোনোভাবে যে কোনোভাবে আসতে পারি। সমস্তভাবে আমরা এই পয়েন্টে আসতে চাই। যদি এরকম হয় তাহলে এটা এই ইকুয়েশন নাম্বার 1 এটা কি হয়ে যাবে? f প্রাইম z ইকুয়াল টু হয়ে যাবে লিমিট, এখানে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে ডেল্টা x টেন্ডস টু 0, যেখানে ডেল্টা y আছে এটা 0 করে দেব। ডেল্টা y 0 করে দেওয়া মানে হচ্ছে এর ভিতরে u ফাংশন অফ x প্লাস ডেল্টা x y প্লাস i v x প্লাস ডেল্টা x, y মাইনাস এখানে u xy প্লাস i v xy এরকম হলো ডিভাইড বাই ডেল্টা x, ডেল্টা y টা 0। ঠিক আছে, এবার আমরা দুটোকে দুটো ভাগে ভাগ করে দেব। দিস ইকুয়াল টু লিমিট ডেল্টা x টেন্ডস টু 0, এখানে u টা নিয়ে নেব, তাহলে u x প্লাস ডেল্টা x, y মাইনাস u x, y ডেল্টা x প্লাস i বাইরে রাখবো, লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 v x প্লাস ডেল্টা x y v দিস মাইনাস এখানে কমন আছে, এখানে মাইনাস আছে, মাইনাস v x, y ডেল্টা x। বাই ডেফিনেশন এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন অনুযায়ী অ্যাপ্লাই করব আমরা। তাহলে এটাকে আমরা u কে ডিফারেন্সিয়েট করেছি ডেল্টা x টেন্ডস টু 0 u ফাংশনটা, u ফাংশন অফ x প্লাস y, দেখো x প্লাস ডেল্টা x, y u, এটা তাহলে ভেরিয়েশন কার x এর হয়ে যাবে, মানে পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x বাই ডেফিনেশন পার্শিয়াল ডেফিনেশন। তাহলে এর মানে ডেল ডেল x অফ u প্লাস i, এর মানে কি হবে? একই ভাবে ডেল ডেল x অফ v বাই ডেফিনেশন আমরা পেলাম এরকম ভাবে। এবার কেস 2 আমরা যদি ভাবি, কেস 2 টাকে ভাববো। কেস 1 করেছি, কেস 2 উপরে একটু লিখে নিই ব্রিফলি, এইটা থেকে হেল্প নিতে হবে। কেস 2 কেস 1 করেছি এরকম ভাবে, কেস 2 করবো এরকম ভাবে যে ডেল্টা x ইকুয়াল টু 0 করে ফেলেছি, ডেল্টা y টেন্ডস টু 0, তার মানে ডেল্টা z টেন্ডস টু 0। এটা যদি অ্যাপ্লাই করি, একই সিমিলারলি অ্যাপ্লাই করি এই মেইন ইকুয়েশনে, তখন চলে আসবে এরকম ভাবে লিমিট, ওই জিনিসটাকে পুরোটা চলে আসবে f প্রাইম z, এই ম্যাথমেটিক্সটার ভিতরে কি আসবে, ডেল্টা x টা 0 করে দেবে, ডেল্টা y টা একই রকম y এর মতো চলে আসবে। দেখো এখানে একই রকম চলে আসবে, দেখতে দেখতে একই চলে আসবে। এটা এটা হয়ে যাবে মাইনাস i ডেল, প্রথমটা আসবে ডেল u বাই ডেল y, ডেল u বাই ডেল y। যে এখানে মাইনাস আছে বলে এখানে প্লাস i এসছে, ওটা ক্যালকুলেশন করে দেখা কি হবে, মাইনাস i আসবে, মাইনাস i ডেল u বাই ডেল y প্লাস ডেল v বাই ডেল y, এটা আসবে। আচ্ছা, এবার দেখো আমরা z ইকুয়াল টু 0 পয়েন্ট ডিফাইন্ড ওয়েতে আসতে পারি। আমাদের লিমিটের ডেফিনেশনটাই হচ্ছে এরকম, আমরা যে পথে এখানে যাই না কেন সেটা সেম, বাই লিমিট আমার লেফট হ্যান্ড সাইড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এট দ্য পয়েন্ট যদি সেম হয় তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে ডিফারেন্সিয়েবল কখন হবে ফাংশনটা, যদি লেফট হ্যান্ড সাইড ডেফিনেশন ডিফারেন্সিয়েশন, রাইট হ্যান্ড সাইড ডিফারেন্সিয়েশন মানে এটা এক্সিস্ট সেম পয়েন্টে আসি আমরা, যদি সেম হয় লেফট হ্যান্ড সাইড থেকে ডিফারেন্সিয়েশন আসবে, রাইট হ্যান্ড সাইড ডিফারেন্সিয়েশন আসবে একটা পয়েন্টে, যদি সেম হয় তাহলে ওই পয়েন্টে দ্যাট পয়েন্ট ইজ ডিফারেন্সিয়েবল পয়েন্ট, এটা বাই ডেফিনেশন ছিল। কারণ আমরা লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড এই পাশ থেকে বা উপর থেকে ডিফাইন্ড ওয়েতে আমরা এই পয়েন্টে যদি আসি, একই ভ্যালু যদি পাই তবে আমরা সেটা ডিফারেন্সিয়েবল ওই পয়েন্টটা। তাই ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল অ্যানালিটিক হওয়ার জন্য কি হতে হবে, দিস শুড বি দিস ইকুয়াল টু সমান ইকুয়াল হতে হবে। তাহলে এই ফাংশনটা অ্যানালিটিক হওয়ার জন্য আমাদের কি হতে হবে, এই f প্রাইম z আর এই f প্রাইম z সেম হতে হবে, কারণ দুটো ডিফারেন্ট ওয়েতে এসেছি, একই পয়েন্টে এসেছি ডিফারেন্ট ওয়েতে, বাট দ্যাট যদি দুটো সেম হয় তো এই ফাংশনটা ওই পয়েন্টে অ্যানালিটিক বা ডিফারেন্সিয়েবল। তাহলে ডিফারেন্সিয়েবল হওয়ার কন্ডিশন হচ্ছে i ডেল u বাই ডেল y প্লাস ডেল v বাই ডেল y ইকুয়াল টু ডেল u বাই
del x প্লাস del v বাই del x i কম্পেয়ার করো, রিয়েল পার্ট ইকুয়াল হবে, ইমাজিন ইকুয়াল হবে, হেন্স কি হবে del u বাই del x ইকুয়াল টু del v বাই del y, এটা একটা কন্ডিশন। অ্যান্ড এই এটার সাথে এটা ইমাজিন করো, del u বাই del y এখানে মাইনাস রয়েছে, ইকুয়াল টু মাইনাস del v বাই del x। এই তো প্রুফ হয়ে গেল, এটা হচ্ছে নেসেসারি কন্ডিশন। তাহলে প্রুফটা ইজি, প্রুফটা করে নিলাম মানে আমাদের কনফিডেন্সটা বেড়ে গেল, তাহলে ব্যাপারটা বুঝতে পারলাম মানে কি করে হবে, কি করে এলো। এবার এটাকে অ্যাপ্লাই করতে গিয়ে আমাদের কোনো রকম মনে কোনো ডাউট থাকবে না, আদারওয়াইজ মনে হবে সব ফর্মুলা দিয়ে দিয়েছে, কি করে হচ্ছে বুঝতে পারছি না। তবু বলছি অঙ্কগুলোই বেশি আসবে, বাট কনসেপ্টগুলো আমরা মাঝে মাঝে ডিরাইভ করে দেখবো, যেগুলো কাজের জিনিস, ডেরিভেশনগুলো নর্মালি একটু কমই আসে এই থিওরিগুলো ডেবিল। ইন পোলার কোঅর্ডিনেট, আমরা যদি পোলার কোঅর্ডিনেট লিখি, নোট বলে লিখে রাখি, ইন পোলার কোঅর্ডিনেট মানে হচ্ছে r, থিটা, তখন হয়ে যাবে del u বাই del r, এটা xy ছিল, del u বাই del r ইকুয়াল টু হয়ে যাবে আমার del v বাই del থিটা, মানে বাই ডেফিনেশন এটা সেম হতে হয়, কারণ পোলার এটা 1/r না হলে ডাইমেনশন ম্যাচ করবে না। আর এটা হচ্ছে 1/r del u বাই del থিটা ইকুয়াল টু del v বাই del r, সামনে মাইনাস, একই রকম ভাবে ওখান থেকে আমরা পোলার থেকে এক্স ওয়াই থেকে চেঞ্জ করলে এক্স ওয়াই থিটা কস থিটা, এক্স ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা ধরে প্রুভ করলে এইভাবে প্রুভ করা যায়, ডিরেক্টলি চেঞ্জ করা যায়। ওকে, পোলারও কাজে লাগবে কোথাও কোথাও, সেজন্য আমি পোলারটা লিখে রাখলাম। নেক্সট আমরা বলবো হারমোনিক ফাংশন। নেক্সট আমরা শিখবো হারমোনিক ফাংশন। হারমোনিক ফাংশন আচ্ছা, হারমোনিক ফাংশন কখন বলবে? ইফ সেকেন্ড অর্ডার পার্শিয়াল পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করে, partial derivative PD, partial derivative of u and v exist and continuous হয়, and continuous. If second order partial differentiation of u and v exist and continuous, then তাহলে কি হবে? Then from CR relation বা condition বা equation, CR relation কি আমরা কি পেতে পারি? CR relation কি ছিল? del u by del x equal to del v by del y। এবার এটাকে তুমি ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু এটাকে ডিফারেন্সিয়েট করবে আমি আচ্ছা, এটাকে আমি ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x দিয়ে ডিফারেন্সিয়েট করব দুদিকে, বুঝতে পারলে? তাহলে x দিয়ে ডিফারেন্সিয়েট করলে এখানে ডিফারেন্সিয়েট করলে কি হবে? del to u del x2 ইকুয়াল টু del x del to v del y, ঠিক আছে, এরকম হবে। আবার সেকেন্ড রিলেশন কি ছিল? del u বাই del v ইকুয়াল টু মাইনাস del y del u বাই del x। এটাকে যদি ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু কি y দিয়ে ডিফারেন্সিয়েট করো, তাহলে আসবে del 2u del y2 ইকুয়াল টু মাইনাস del y টু v del x, তাই হবে। এবার আমরা বলেছি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করবে এবং কন্টিনিউয়াস হবে। যদি এক্সিস্ট করে কন্টিনিউয়াস হয় তাহলে এই ডেরিভেটিভটা একই জিনিস হবে। যদি আগে উইথ রেসপেক্ট টু y, আগে উইথ রেসপেক্ট টু x আমরা পড়েছিলাম, ভেক্টর অ্যানালিসিস পড়ার সময় পড়েছিলাম, যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় কোনো একটা পয়েন্টে, তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা ইন্টারচেঞ্জ করতেই পারি পজিশনটা, যদি x না করে y টা আগে করতেই পারি, যদি সেম হবে। যদি সেম হয় তাহলে এখান থেকে কি পেতে পারো? যদি কন্টিনিউয়াস হয়, বলে দিয়েছি কন্টিনিউয়াস, তাহলে এটা কি হবে? hence this equal to minus of this del to u del x2 equal to minus del to u del y2, that means del to u del x2 plus del to u
del y2 equal to 0, that is ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করছে। আমরা আসলে ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করছে। ঠিক আছে, ল্যাপ্লাস দিস এটা যদি স্যাটিসফাই করে, দেন দিস ফাংশন u and v আর কল হারমোনিক ফাংশনস। আচ্ছা, এটা হলো সিমিলারলি আমরা দেখাতে পারি, একটু ম্যাথমেটিক্স অন্যভাবে ম্যাথমেটিক্স কোর্সে দেখাতে পারি। সিমিলারলি এটাকে ডিফারেন্সিয়েশনটা অন্যরকম করতে হবে। এই দুটো থেকে আমরা অন্যভাবে দেখাতে পারি ডিফারেন্সিয়েশনটা উইথ রেসপেক্ট টু x না হয় y রেসপেক্টে করব, এটাকে আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। আমরা দেখাতে পারি ভিটাকে কি যেন স্যাটিসফাই করবে, del টু v del টু x প্লাস del টু v del টু del y2 সরি del y2 del y2 ইকুয়াল টু 0, এটা স্যাটিসফাই করবে। দ্যাট মিন্স vx দুটোই স্যাটিসফাই করে। যদি এই দুটো ইকুয়েশন স্যাটিসফাই করে, so real and imaginary part of the analytic function satisfy Laplace equation, এটা লিখলাম Laplace equation, then it is called harmonic function in R, then v is called harmonic conjugate of u. যদি harmonic function হয় তখন v টাকে বলবে harmonic conjugate of u, বা u টাকে বলবে harmonic conjugate of v। conjugate মানে এর সঙ্গে পারস্পরিক একটা সম্পর্ক রয়েছে, that is a mutual relation, it is called conjugate। সেটা খুব একটা ইম্পর্টেন্ট কথা না, কনজুগেটটা হারমোনিক কাকে বলে, হারমোনিক কখন হবে যদি ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে। ল্যাপ্লাস ইকুয়েশন কি করে স্যাটিসফাই করবে, ভেরি ইজিলি আমরা প্রুভ করতে পারি, দেখালাম এটা। আচ্ছা, এবার দুটো অঙ্ক কষবো, যে অঙ্কগুলো এক্সামে আসবেই। দুটো টাইপের অঙ্ক কষবো, ওই টাইপের অঙ্কগুলো এক্সামে আসবে। হারমোনিক কিনা দেখাতে বলবে, অ্যানালিটিক কিনা দেখাতে বলবে। অ্যানালিটিক হলে ফাংশনটাকে, একটা ফাংশন জানা থাকলে আরেকটা ফাংশন বের করো, এই টাইপের অঙ্ক আসবে। এবং এরকম অঙ্ক থেকে প্রচুর দিয়েছি, কারণ ইউনিভার্সিটি পরীক্ষায় একটা কোশ্চেন ওখান থেকে আসবেই প্রতি বছর, 4 মার্কস, অ্যাটলিস্ট 4 মার্কস আসবেই একটা অঙ্ক। টাইপটা কম, বাট একটা অঙ্ক আসবেই। দ্যাট মিনস ইজি, তুমি এক্সামে করতে পারবে। একটা কোশ্চেন হচ্ছে এক্সারসাইজ 1, reduce analyticity. Reduce analyticity of the function f of z। এটা মানে অ্যানালাইটিক কি নয় সেটা তোমার বের করতে হবে। f of z equal to z square plus 5 equal to z square plus 5i z plus 3 minus i plus 3 minus, এটা ফাংশন দিয়েছে। নাও তোমাকে বলেছে এই ফাংশনটা অ্যানালাইটিক হবে কি হবে না দেখাও। তো তোমাকে বের করতে হবে uv ফর্মে লিখতে হবে ফাংশনটাকে। তো চলো আনসার করা যাক। এটা 3 মার্কস বা 2 মার্কসের কোশ্চেন আসবে। f of z টাকে তুমি uv ফর্মে লিখবে, মানে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট পুরো আলাদা করে দেবে। z মানে হচ্ছে x plus iy, তাহলে x plus iy তার সিম্পল স্কয়ার প্লাস 5i x plus iy plus 3 minus i। স্কয়ার করে এটাকে সিম্পল স্কয়ার করলে কি হবে, x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2i xy। সিম্পল স্কয়ার, স্টার নয় কিন্তু, স্কয়ার আর স্টারের মধ্যে j স্টার ইনটু z আর জাস্ট z স্কয়ার দুটো আলাদা জিনিস। এটা হলো, ঠিক আছে। আর এখানে থেকে কি পাচ্ছ, প্লাস 5ix এখান থেকে পাচ্ছ i মাইনাস মাইনাস 5y প্লাস 3 মাইনাস i। এবার রিয়েল গুলোকে এক জায়গায় রাখো, কম আর অ্যানালাইসিস আর এগুলো আলাদা রাখো। তো লিখতে পারো তাহলে ux, hence f of z equal to u x, y i v x, y i gives, এটা হচ্ছে ফর্ম। gives কি দেবে, এটা কি দেবে uxy ux, y equal to কি দেবে, এটা রিয়েল পার্টগুলো x স্কয়ার মাইনাস y স্কয়ার, এখানে মাইনাস 5y প্লাস 3, এটা হচ্ছে u। আর v কি হবে, একদম ইজি ব্যাপার, কঠিন অঙ্ক না এগুলো। v ইকুয়াল vx, y ইকুয়াল টু হবে, i টা বাদ দিয়ে লিখতে হবে 2xy প্লাস 5x মাইনাস 1, আইটা কমন রাখলে তাই দাঁড়াচ্ছে। এটা হচ্ছে আমাদের v। এবার কচি রামান ইকুয়েশন ইউজ করবে। নাও the function to be analytic have to satisfy CR relation। CR টা লিখো না ইংরেজিতে, বা এক্সামে তুমি
কচি রাইমান ইকুয়েশন লিখবে কথাটা, সিআর রিলেশন বা সিআর ইকুয়েশন। কি ইকুয়েশন? del u by del x equal to del v by del y and del u by del y equal to minus del v by del x। এটা লিখে নিলে, যে কোনো থিওরি প্রথমে লিখে নিতে হয়, তারপর অঙ্কগুলো দেখাতে হয়। এবার তুমি অ্যানালাইসিস করে দেখো। নাও del u by del x বের করো, একদম সহজ হবে। del u by del x কি হয়ে যাবে? 2x। del v by del y, del v by del y দেখো 2x, স্যাটিসফাই করে গেল, এটা হলো। নেক্সট del u by del y, del u by del y, del u by del y দেখো, del u by del y এটাকে del 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 u of y, এটাকে ডিফারেন্স y দিয়ে তাহলে কি হয়ে যাবে? ইকুয়াল টু মাইনাস 2y মাইনাস 5। দেখো মাইনাস 2y মাইনাস 5। আর del v by del x, x দিয়ে ডিফারেন্স করো v কে, ডিফারেন্স করলে কি হবে? v দিয়ে ডিফারেন্স x দিয়ে 2y x দিয়ে ডিফারেন্স করলে প্লাস 5, দেখো মাইনাস রয়েছে, hence it satisfy CRG equation। এখানে মাইনাস রয়েছে, দেখো বুঝতে পারছো, hence uv satisfies CR relation। so ফাইনাল লিখবে, so f of z is analytic। একদম সহজ ব্যাপার, অ্যানালাইটিক একদম ইজি ব্যাপার। একবার অঙ্কগুলো দুবার করতে হবে না, এই অঙ্ক এক্সামে আসে, এক্সামে তুমি করে দিতে পারবে। আচ্ছা, নেক্সট টাইপের অঙ্ক যেটা এক্সামে বেশি আসে এখান থেকে, সেটা করবো এবার। এক্সারসাইজ নাম্বার 2। exercise 2 exercise 2। আচ্ছা, if এরকম লিখবে, কোশ্চেন আসবে, if u equal to 2x 1 minus y, 2x into 1, u equal to 2x into 1 minus y, এটা দেওয়া আছে। find v u equal to this, find v such that f of z u plus iv is analytic। analytic হলে তুমি লিখতে হবে analytic। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, 3 মার্কসের কোশ্চেন। তারপরে যে এক্সপ্রেস f of z, নেক্সট পার্ট হচ্ছে এক্সপ্রেস f of z as the function of z, প্রথমটা ইজি, পরেরটা মানে ফাংশন অফ জেডটা বের করার সময় একটু ডিফিকাল্ট হয়ে যায়, একটু বুদ্ধি খাটাতে হয়, নাম্বার কম থাকলেও। এই অঙ্কগুলো এক্সামে ভীষণ আসে, প্রতি বছর একটা করে অঙ্ক আসবে, এবং 4 মার্কসের অঙ্ক। চল করা যাক অঙ্কটা। given q equal to 2x 1 minus y, now we have Cauchy-Riemann equation, ওটা অ্যাপ্লাই করতে হবে। এই কারণ অ্যানালাইটিক বলে দিয়েছে, অ্যানালাইটিক মানে হচ্ছে Cauchy-Riemann equation স্যাটিসফাই করবে। so we have Cauchy-Riemann condition, কন্ডিশনটা কি? del u by del x equal to del v by del y and del u by del y equal to minus del v by del x। এই যে Cauchy-Riemann কন্ডিশন। এবার del u by কি করবে? u দেওয়া আছে, u is given। নাও u থেকে তুমি ডিরেক্টলি কি বের করতে পারো? এখান থেকে বের করে v বের করতে পারো। আমাদের এম হচ্ছে v বের করা, তাহলে v বের করব। দেখো এই ইকুয়েশনটা ইউজ করব। ইকুয়েশনটা একটু del u by del x যদি করি, সেটা হচ্ছে del v by del y, তারপর আমরা v ওখান থেকে পেয়ে যাব, ডিফারেনশিয়াল ইকুয়েশনে সলভ করার মতো, যেগুলো আমরা ভেক্টর অ্যানালাইসিসে করেছিলাম বা ক্লাসিক্যাল মেকানিক্সে করেছিলাম, সেরকম খানিকটা। তাহলে নাও del u by del x বের করো, del u by del x মানে x দিয়ে ডিফারেন্সিয়েট করো, তাহলে 1 minus y into 2 কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে এই ডিফারেন্স হলো 2 1 minus y।
x যে ডিফারেন্স হলো তাই হবে 2r minus y দিস ইকুয়াল টু কি হবে ডেল ভি বাই ডেল ওয়াই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তাহলে ভি পেতে গেলে কি করতে হবে এখান থেকে এটাকে ইন্টিগ্রেট করতে হবে উইথ রেসপেক্ট টু ওয়াই কিপিং এক্স কনস্ট্যান্ট। এটা আমরা শিখেছিলাম। তাহলে এটুকু লিখতে হবে ইন্টিগ্রেটিং এই কথা লিখতে হয় ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু ওয়াই কিপিং এক্স কনস্ট্যান্ট। এক্সটা কনস্ট্যান্ট রেখে উইথ রেসপেক্ট টু ওয়াই ইন্টিগ্রেট করো। ঠিক আছে, তাহলে কিভাবে ভি চলে আসবে ভি ডিরেক্টলি। এবার ইন্টিগ্রেশন করে এসে লিখবে না, কারণ ফাংশন অফ এক্স ওয়াই এটা। তাহলে ভিটাকে ডিরেক্টলি লিখতে হবে। আমরা যে বলেছিলাম ডিরেক্টলি ইন্টিগ্রেশনের সিম্বল টিম্বল দেবে না, কারণ এই ডেল ভি তার ইন্টিগ্রেশন এই কথা এইসব চলে না। এই দিলে মানে ম্যাথামেটিক্যালি ভুল। ম্যাথামেটিক্স এক্সাম দিতে গেলে ওটা কেটে দিয়ে জিরো বসিয়ে দিতে পারে। তাহলে তোমাকে ডিরেক্ট লিখতে হবে ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু ওয়াই কিপিং এক্স কনস্ট্যান্ট। তাহলে ভি ইকুয়াল টু আসবে ভি বেসিক্যালি ফাংশন অফ এক্স ওয়াই, ভি ইকুয়াল টু চলে আসবে ইন্টিগ্রেট করো উইথ রেসপেক্ট টু ওয়াই। তাহলে 2 ইনটু ওয়াই, তাহলে 2y মাইনাস 2 ইনটু ওয়াই ছিল dy বেসিক্যালি। তাহলে কি হবে মনে মনে মাইনাস 2/2 তাহলে ওয়াই স্কয়ার প্লাস এটা কনস্ট্যান্ট হয়। এই কনস্ট্যান্টটা কি হবে কনস্ট্যান্ট হতে পারে ফাংশন অফ এক্স হতে পারে। তাহলে এফ অফ এক্স হতে পারে ইন জেনারেল ফাংশন অফ এফ এক্স মানে হচ্ছে ওয়াই ফাংশন হবে না, এক্স এর ফাংশন হতে পারে প্লাস 1 2 3 4 ABCD হতেই পারে। এগুলো আমরা জানি। এবার এটা যে কোশ্চেন নাম্বার 1, বাট এখন এই আনসার আমরা পাইনি। আমাকে এটা এক্স্যাক্টলি এফ অফ এক্সটা ভ্যালু বের করে দিতে হবে। এফ অফ এক্সটা বের না অবধি ভি ফাইনাল আনসার হলো না, কারণ ভি ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই। আমরা ওয়াই বার পেয়েছি, বাট এফ অফ এক্সটা লিখে দিলে হবে না, আমাকে এফ অফ এক্সটাকে খুঁজে বের করতে হবে। তাহলে সেটা কি করে বের করবো? এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করে। ফার্স্ট কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা এটুকু পেলাম। সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা এফ অফ এক্সটা খুঁজে বের করব। সেকেন্ড কন্ডিশনে কি আছে? ডেল ভি বাই ডেল এক্স আছে, ডেল ভি বাই ডেল এক্স। এই দেখো, তাহলে এটাকে ডিফারেন্স করব উইথ রেসপেক্ট টু এক্স করে আমরা এখানে ইউ এর সঙ্গে কম্পেয়ার করব। নাও ডেল ভি বাই ডেল এক্স এটাকে কি হবে? এফ প্রাইম এক্স হবে, ডেল বাই এক্স প্রাইম এক্স। অ্যান্ড ডেল মানে এফ প্রাইম এক্স হলো, মানে একবার ডিফারেন্সিয়েশন এফ প্রাইম এক্স হলো। অ্যান্ড এটা কার সাথে ইকুয়াল হবে? ডেল ইউ বাই ডেল ওয়াই। তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াই বের করো। ডেল ইউ বাই ডেল মানে ওয়াই ইজ গিভেন, ওয়াই এর সাথে ডিফারেন্সিয়েট করো। তাহলে ওয়াই এর ডিফারেন্সিয়েট করার মানে হচ্ছে 2x মাইনাস 2xy। তাহলে 2x এর ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে, 2xy দ্যাট ইজ মাইনাস 2x হবে, মাইনাস 2x হবে। তাহলে সেকেন্ড কন্ডিশন ইউজ করে কি হবে? দিস ইকুয়াল টু দিস। হেন্স ফ্রম সেকেন্ড কন্ডিশন বা ফ্রম না লিখলেও হবে দিস ইকুয়াল টু দিস। তাহলে এফ প্রাইম এক্স ইকুয়াল টু এফ প্রাইম এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে? মাইনাস 2x। তাহলে এফ প্রাইম এক্স যদি মাইনাস 2x হয় তাহলে ইন্টিগ্রেশন করলে তুমি এক্স পেয়ে যাবে। নাও ইন্টিগ্রেটিং জাস্ট, এটা কোনো ঝামেলা কিছু নেই। ফাংশন অফ এক্স এ রয়েছে, ইন্টিগ্রেটিং একবার লিখে দেবো ইন্টিগ্রেটিং এফ অফ এক্স। ইন্টিগ্রেট করলে কি এফ অফ এক্স এর ইন্টিগ্রেট মানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 কেটে যাবে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন জেনারেল ভাবে এক্স স্কোয়ার প্লাস একটা সি লেখা ভালো, কারণ এখানে ডেফিনিট ইন্ডিকেশন করছে এটা কনস্ট্যান্ট। এটা মানে ফাংশন অফ কনস্ট্যান্টই 1 2 3 4, এটা কোনো এক্স বা ওয়াই ফাংশন নয়। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস সি হলো। তা তোমার ফাইনাল আনসার তুমি পেয়ে গেলে। হেন্স এটাই হচ্ছে অঙ্ক। হেন্স ভি ইকুয়াল টু ভি ছিল কতটুকু? এইটুকু ছিল, 2y মাইনাস ওয়াই স্কোয়ার ছিল প্লাস এফ অফ এক্স ছিল। এফ অফ এক্সটা ভ্যালুটা তুমি পেয়ে গেলে, এটা মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি ইন জেনারেল হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। দিস ইজ দ্য ভি। এটাই তোমার আনসার। ভি ফাংশন অফ এক্স ওয়াই হলো, দিস ইজ ইউর আনসার। এর জন্য তোমাকে 3 বা 2 মার্কস তোমায় দেবে। নেক্সট পার্ট হচ্ছে যে এফটাকে লিখতে হবে ইন টার্মস অফ, এফটাকে লিখতে হবে এবং জেড এর টার্মসে লিখতে হবে। নেক্সট পার্ট ওর জন্য 1 বা 2 মার্কস থাকবে। Now f of z equal to u given 2x 1 minus y plus এটা 2y plus I into 2y minus y square minus x square in general taking c টাকে তুমি 0 ধরতে পারো, আদারওয়াইজ c equal to 0 ধরে নিলে বা c টা কনস্ট্যান্ট রাখতে পারো। তাহলে এরকম দেখতে হলো। এবার এটাকে এই ফর্মে রাখলে মার্কস তোমার ফুল মার্কস দেবে না। তাহলে এক্সপ্রেস এফ অফ জেড এজ এ ফাংশন অফ জেড এ লিখতে হবে। বাট ফাংশন অফ জেডটাকে বের করার জন্য আমাকে একটু কায়দা ভাবতে হবে কি করে আসা যায়। প্রথমে দেখো এই ফাংশনটাকে এখানে 2x রয়েছে, এখানে
2y রয়েছে, তাহলে লিখতে পারো 2 কমন নিলে x প্লাস iy। দেখে বুঝতে পারছো x প্লাস y মানে z, তাহলে 2z হয়ে গেল একটা। তাহলে প্রথম একটা হয়ে গেল। তারপরে কি পড়ে থাকছে সেটা কি থাকবে? সেটা হচ্ছে প্লাস i কমন রাখো, মাইনাস আই কমন নিয়ে নাও, মাইনাস আই যদি কমন রাখো এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুটো থেকে মাইনাস আই, এটা তো চলে গেছে এখানে, এইটা দুটো চলে গেছে এখানে, তাহলে এই দুটো এখান থেকে আমরা নিলাম, মাইনাস আই কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানে কি পাচ্ছ? এখানে হচ্ছে 2xy মাইনাস 2xy, তাহলে মাইনাস আই যদি কমন নাও তাহলে এখানে দেখবে প্লাস 2xy থাকছে, প্লাস না মাইনাস দেখে নাও একবার মিলিয়ে, প্লাস আই ইন্টু 2xy। দেখো তো মিলিয়ে একবার কি হচ্ছে, প্লাস না মাইনাস একবার দেখে নিই। আচ্ছা, এখানে একটু ভুল করেছি, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস না প্লাস এক্স স্কোয়ার, সেই এক্স স্কোয়ারটা প্লাস, হ্যাঁ প্লাসটা ভুল লিখেছি এখানে, এক্স স্কোয়ারটা প্লাস, এখানে এক্স স্কোয়ার প্লাস এসছে, সরি, প্লাস এলে এখানে প্লাস, এরকম লিখলে হবে না, প্লাস, ঠিক আছে, প্লাস। তাহলে এখানে আমরা মাইনাস কমন নিলে ব্যাপারটা গন্ডগোলি হচ্ছে, মাইনাস কমন নেব না আমরা এখান থেকে, মাইনাসের কমন নেব না, এটা একটু লিখে নিই ঠিক করে, এটা ভুল লিখেছিলাম, এখানে প্লাস ছিল, প্লাস জায়গায় মাইনাস লিখে ফেলেছিলাম, এখানে টেকিং সি লিখে দিয়েছিল, টেকিং সি ইকুয়াল টু 0। তাহলে কি পড়ে থাকছে যেটুকু সেটুকু আমরা লিখি এখানে পুরো, তারপরে দেখবো প্লাস আই যদি কমন রাখি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখান থেকে যদি আই কমন নিই তাহলে 2xy মাইনাস 2xy আই। দেখো তো কি হলো, ঠিক লিখলাম ভুল লিখলাম? যদি দেখো এখান থেকে আই ইন্টু আই করে দেবো, আই ইন্টু আই মাইনাস ওয়ান প্লাস হয়ে যাবে, বাট এখানে আছে হচ্ছে আমাদের মাইনাস রয়েছে, মাইনাস 2xy, তাহলে এখানে আমাদের এটা লিখতে হবে না, আমাদের কি করতে হবে, এখানে প্লাসে লিখতে হবে। প্লাস আই কমন নিলে, যদি প্লাস আই কমন নাও তাহলে এখানে মাল্টিপ্লাই করলে মাইনাস আই মাল্টিপ্লাই করলে মাইনাস ওয়ান হয়ে যায়, মাইনাস ওয়ান আর মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে প্লাস নেই, এখানে প্লাস নিতে হবে, এইভাবে কায়দা করে এই জেড টার্মসে আনতে হবে। তাহলে এখনো কিন্তু পুরোপুরি জেড আসেনি, আই একটু রয়ে গেছে এখানে আই, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটা দেখো স্কোয়ারের ফর্মুলা ফেলতে হবে, স্কোয়ারের ফর্মুলা যদি ফেলো তাহলে দেখো এরকম করে এক্স স্কোয়ার প্লাস আই ওয়াই তার স্কোয়ার প্লাস 2xiy, দেখো তো ব্যাপারটা কি হলো দাঁড়ালো, এবার বুঝতে পারলে, এক্স স্কোয়ার প্লাস আইওয়াই প্লাস 2xiy, তার মানে x প্লাস আইওয়াই তার স্কোয়ার হয়ে যাবে, দ্যাট মিনস 2z প্লাস আই ইন ব্র্যাকেটে x প্লাস আইওয়াই তার স্কোয়ার হয়ে গেল, x প্লাস আই মানে z, তাহলে 2z প্লাস আই জেড স্কোয়ার, এটা হচ্ছে তোমাদের আনসার, এই যে অঙ্কটা। এরকম ভাবে অঙ্ক তোমায় করতে হবে, ইন টার্মস অফ জেড করতে হবে। এরকম অঙ্ক আমি দেখবে প্রচুর অঙ্ক দিয়ে দিয়েছি, হারমোনিক, আরেকটা হচ্ছে হারমোনিক দেখাতে হবে, এটা হারমোনিক হবে কিনা, নেক্সট টাইম একটা অঙ্ক দেখিয়ে দেবে যে হারমোনিক হবে কিনা সেটা দেখাও। তাহলে হারমোনিক হবে কিনা দেখানোর জন্য নেক্সট টাইপের অঙ্ক একটা দেখিয়ে দিচ্ছি শর্টকাটে, এক্সারসাইজ 3, যে হারমোনিক হবে কিনা, জাস্ট ডিফারেন্সিয়েট করে দেখাবে, যদি হয় তাহলে ইকুয়াল টু হলে হারমোনিক, আদারওয়াইজ নন হারমোনিক। তিনটে টাইপের অঙ্কই হয় এখানে। show that exercise 3, show that u equal to e to the power minus x, e to the power minus x, e to the power minus x, x sin of y, the minus x sin of y minus y cos of y is harmonic, ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন ইউনিভার্সিটি এক্সাম আসবে, এটা হারমোনিক। তাহলে কচি ডায়মন্ড কন্ডিশন এগুলো থেকে আমরা পড়েছি হারমোনিকের কন্ডিশন, তাহলে এটা আনসার লিখবো, if u satisfies del to u del x2 plus del to u del y2 equal to 0, then u is harmonic, প্রথমে থিওরেমটা লিখে দিয়ে তুমি কি চাও, কি হলে হারমোনিক হবে, নাও ইউ ট্রাই টু সলভ ইট, এটা যদি 0 হয় তাহলে হারমোনিক, 0 না হলে হারমোনিক নয়, সিম্পল অঙ্ক, একদম সহজ ব্যাপার। তো ডিফারেন্সিয়েট করবে, বুঝতে পারলে, ডিফারেন্সিয়েট করো এটাকে, তাহলে তুমি এটা প্লাস এটা বের করো, নাও একবার ডিফারেন্সিয়েট করো,
ডেল ইউ বাই ডেল এক্স বের করো, ডেল ইউ বাই ডেল এক্স ডিফারেন্সিয়েট করতে হবে, এবার ডেল ইউ বাই ডেল এক্স বের করো। আচ্ছা এটা আমি করে দিচ্ছি না, তুমি হোমওয়ার্ক হিসেবে করো। ডেল এক্স বাই ডেল ইউ বের করো, তারপর আবার একটা দুটো ফাংশন হবে, এটাকে কনস্ট্যান্ট রেখে ডিফারেন্সিয়েট করে করে আসবে। ডেল টু ইউ ডেল এক্স, আচ্ছা করেই দিই, একটা অঙ্ক করে দেওয়া ভালো, তারপর বাকিগুলো হোমওয়ার্ক হিসেবে করবে। ঠিক আছে, আমারও তো কষ্ট হবে, তোমাদেরও কষ্ট হবে না, করে দেওয়াই ভালো। ওকে, ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল এক্স, তাহলে তুমি ই টু দি পাওয়ার এক্সটাকে রাখো, এটা ব্র্যাকেটটাকে রাখো, ই টু দি পাওয়ার এক্সটাকে তুমি কনস্ট্যান্ট রেখে ব্র্যাকেটটাকে ডিফারেন্সিয়েট করো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এর ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট এক্স, এক্সটা 1 হয়ে যাবে, সাইন অফ ওয়াই এটা 0 প্লাস এটাকে কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েশন, পাশে জায়গায় মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে যাবে, যে মাইনাস এক্স, আর এটা ভেতরে কনস্ট্যান্ট রেখেছো, এক্স সাইন অফ ওয়াই মাইনাস ওয়াই, সরি কস অফ ওয়াই, কস অফ ওয়াই, হ্যাঁ এরকম হলো। এটাকে আবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করবে, সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করবে, তাহলে ডেল টু ইউ ডেল এক্স টু, এটাকে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স মানে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন অফ ওয়াই, এটাকে ডিফারেন্সিয়েট করবে একই জিনিসকে আবার ডিফারেন্সিয়েট করবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা কনস্ট্যান্ট থাকবে, এক্স সাইন অফ ওয়াই মাইনাস ওয়াই, সরি কস অফ ওয়াই, এটা কনস্ট্যান্ট রাখবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করবে, তাহলে হয়ে যাবে সাইন অফ ওয়াই। এবার দেখো কেটে কুটে গিয়ে ছোট হতে পারে কিনা, ছোট হলে হবে, না হলে হবে না। তাহলে যদি লেখা ছোট করে, তাহলে এটা এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন অফ ওয়াই, এই টার্মটা হলো, না হয়নি, তুমি একটু ওয়েট করো, ঠিক আছে যাও, তুমি যাও, আমি পরে আসছি। আচ্ছা এটা হচ্ছে দেখো এই সাইন অফ এই জিনিসটা, এই টার্মটা চলে এলো, এটা সেম জিনিস ই টু দি পাওয়ার এক্স, এটা সেম জিনিস এসছে মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন অফ ওয়াই, মানে সাইন অফ ওয়াই এটা চলে এলো, আর এই টার্মটা থাকবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই কস অফ ওয়াই, চলে এলো এটা, ঠিক আছে। এবার আমরা এটাকে ডিফারেন্স ভি দিয়ে ডিফারেন্সিয়েট করবো, তাহলে ভি দিয়ে ডিফারেন্স করলে কি হবে, ডেল ইউ বাই ডেল ভি, ডেল ইউ বাই ডেল ওয়াই, নাও স্টার্ট করো, ডেল ইউ বাই ডেল ওয়াই করো ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। এটা ডিফারেন্সিয়েট করবে, আবার একইভাবে ডিফারেন্সিয়েট করে যাবে ইউ এর ওয়াই রেসপেক্টে, কস অফ ওয়াই সাইন অফ ওয়াই রয়েছে, কোনো অসুবিধা নেই, আবার ডিফারেন্সিয়েট করবে ডেল টু ইউ ডেল ইউ টু, এটা আমি একটু তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, ডিফারেন্সিয়েট করবে, করে দেখবে এই অঙ্কটা সেম চলে আসবে, এই অঙ্কটা সামনে মাইনাস চলে আসবে, মানে এই যে অঙ্কটা আসবে ডিফারেন্সিয়েট করার পর যেটা আসবে, এটা জাস্ট যেটা এসে তার মাইনাস আসবে সামনে, তো এটা ডিফারেন্সিয়েট করে দেখবে, এটা তুমি করবে বাড়িতে, মাইনাস এক্স ই টু দি পাওয়ার, এটা ডিফারেন্সিয়েশন করার জন্যই অঙ্কটা, আর কিছু নয়, সাইন অফ ওয়াই প্লাস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন অফ ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই, সরি কস অফ ওয়াই চলে আসবে, যদি তাহলে কি হচ্ছে, দুটোকে সাম করলে দিস প্লাস দিস, তাহলে ইকুয়েশন নাম্বার 1 এটা, ইকুয়েশন নাম্বার 2, ফ্রম 1 and 2, ফ্রম 1 and 2 বাদ দিয়ে সাম করো, রাইট সাইডে 0 হয়ে যাচ্ছে, তাহলে ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু ইকুয়াল টু 0, সো ইট ইজ হারমোনিক, দ্যাটস অল। এবার তুমি এখানে অনেক অঙ্ক আছে, সেই অঙ্কগুলো করবে। আচ্ছা এরপরে আমরা স্টার্ট করে দেবো ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের আগে আমাদের শিখতে হবে, নেক্সট দিন আমরা স্টার্ট করবো ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের আগে আমরা সিঙ্গুলারিটি জিনিসটা শিখবো, সিঙ্গুলারিটি, এটা ফাংশনকে সিঙ্গুলারিটি কখন হবে, কত রকম সিঙ্গুলারিটি হয় সেগুলো শিখবো, শিখে তারপর ইন্টিগ্রেশন শিখবো। ওকে, আজ এই অবধি থাক।